আজ আমার বিয়ে। এটাকে অবশ্যই লোকে বিয়ে বলবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। রাহাত অনেকটা ভয়ে চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে। রাহাত আর আমার প্রেম 3 বছর পেরিয়ে গেছে, অথচ এখনও ছেলেটার সেই ভীতু ভীতু চাহনি আমাকে অবাক করে দেয়। আমি অনেক কষ্টে আমার পরিবারকে সামলে নিয়েছি, সবাই মেনেও নিয়েছে আমাদের সম্পর্কটা। কিন্তু রাহাত এখনও ওর পরিবারে নাকি বলেই উঠতে পারেনি। অনেকবার বলেছে, এবারে বলছে, অথচ এবার এবার করে কতশোবার যে চলে গেছে তার হিসাব নেই। রাহাত ওর মাকে ভীষণ ভয় পায়। মায়ের সামনে গেলে ওর হাত পা কাঁপে, গা ঘামতে শুরু করে। গোছানো সব কথায় এলোমেলো হয়ে যায়। এসব কথা বুক ফুলিয়ে বেশ কয়েকবার আমাকে বলেছে। ওর পরিবারের সবাই নাকি ওর মাকে খুব ভয় পায়। আমি ভেবেই পাই না কেন মা আবার ভয়ের সম্পর্ক হলো নাকি। বাবা হলে তাও মেনে নেওয়া যেত। রাহাত আর আমি পাশাপাশি বসে আছি, দুজনেই চুপচাপ। আমি শুরু করলাম, রাহাত, চলো আমরা ব্রেকআপ করে নিই। এই সম্পর্কটা রাখার কোনো মানেই হয় না। কি বলছো এসব তুমি? আমি তোমাকে ভালোবাসি। তাহলে চলো বিয়ে করে নিই। বউ শাশুড়ির যুদ্ধটা জমে যাবে। আমি যেদিন থেকে শুনেছি তোমার মাকে তোমরা ভীষণ ভয় পাও, সেদিন থেকেই ভাবছি কবে তোমাকে বিয়ে করব। মা জানতে পারলে বাড়ি ছাড়া করবে। ঠিক আছে রাহাত বাবু, তুমি মাকে নিয়ে থাকো, আমি বাবাকে ফোন দিই। বাবাকে কেন? বারে, তুমি তো আর আমাকে বিয়ে করছো না, তাই বাবাকে বলি তার বন্ধুর ছেলের সাথে বিয়েটা পাকাপাকি করুক। তোমার অপেক্ষায় তো আর বুড়ি হব না। এসব কি বলো তুমি? তুমি তো আমাকে ভালোবাসো। বাসতাম। তুমি লক্ষ্মী ছেলের মতো মায়ের কোলে ফিরে যাও। আর হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে। গিফট পাঠিয়ে দিও কিন্তু। না, তুমি অন্য কাউকে বিয়ে করবে না। তাহলে চলো বিয়ে করি। অনেকটা বাধ্য হয়ে আমাকে বিয়ে করলো রাহাত। রাহাত জানে আমি ভীষণ জেদি, আর বাবার বন্ধুর ছেলের কথা যে মিথ্যে নয় তাও সে ভালো করেই জানে। এটা করা ছাড়া ভীতু বাবুটার কাছে আর কোনো উপায় ছিল না। বিয়েটা শেষ করে রাহাত শুকনো মুখে বলল, চলো তোমায় বাসায় নামিয়ে দিই। কি বলছো তুমি? আমি বাবার বাসায় যাব কেন? বিয়ের পর কেউ বাপের কাছে থাকে বুঝি? এটা তো নিয়ম। তাও জানো না বুঝি? মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। আমার সাথে যাবে? হ্যাঁ, খারাপ হয়ে গেছে। হয় নিয়ে যাবে, নয় 3 তালাক দেবে। তাড়াতাড়ি ঠিক করো। উফ, কি হয়েছে এক জ্বালা। এমন জেদি মেয়ের সাথে পেরে ওঠাটা যাতা কথা না। ছোট বাচ্চাদের মতো করে সবসময় একটু বোঝার চেষ্টা করে না। কি যে বিপদে পড়েছি আল্লাপাক ভালো জানে। খুব ধীরে ধীরে বলল রাহাত। কথাগুলো শুনে আমার একটুও রাগ হলো না, বরং ভালোই লাগলো। এই ভেবে যে রাহাত আমার জেদের কাছে হেরে গেছে। রাগে রাহাত কিছু না বলে বাইকে গিয়ে উঠল। আমিও লক্ষ্মী বউয়ের মতো ওকে অনুসরণ করলাম। হাজারো স্বপ্নের জাল বুনতে বুনতে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। এভাবে বিয়েটা না করলে কবে মায়ের ভয়ে অন্য কোথাও বিয়ে করে নেবে কে জানে। রাহাত বলে ওর মাকে নাকি বাড়ির সবাই ভয় পায়। কিন্তু কেন? উনি তো মা, বাঘ ভাল্লুক তো আর নয়। আমি ঠিক শাশুড়িকে আমার মা বানিয়ে ফেলবো। তখন আমার 2 মায়ের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা হবে। কে আমাকে বেশি ভালোবাসে। আমি জানি আমার শাশুড়িই জিতবে। কেননা রাগী মানুষগুলো ভীষণ রকম ভালোবাসতে জানে। ননদ, যা, নতুন বাবা, নতুন মা, ভাসুর সবাইকে নিয়ে ভীষণ আনন্দে থাকব। রাহাতের মুখে ওদের সবার কথা শুনে মনে জায়গা করে দিয়েছি সবাইকে। আকাশ পাতাল ভাবছি। হঠাৎ রাহাতের ডাকে চমকে উঠলাম। রাহাত ভীতু ভীতু কণ্ঠে বলল, তুমি গাড়িতে অপেক্ষা করো, আমি ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। আমি না আসা পর্যন্ত একদম ঘরে ঢুকবে না কিন্তু, বলেই চলে গেল রাহাত। আমি অপেক্ষা করছি তো করছি। দেখতে দেখতে 15 মিনিট পার হয়ে গেল, অথচ এই ভেতুরামটার খবর নেই। এই 15 মিনিট আমার কাছে 15 বছরের মতোই দীর্ঘ মনে হচ্ছে। আমি আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলাম। দেখলাম রাহাত এক পাশে বসে আছে, কিন্তু একটা বলার চেষ্টা করছে। কিন্তু মুখ থেকে কিছু বেরই হচ্ছে না। হয়তো ও আমার কথাটাই বলার চেষ্টা করছে। বেচারা, ওকে দেখে এই মুহূর্তে আমার খুব মায়া হচ্ছে। হঠাৎ মায়ের চোখ আমার দিকে পড়ল। কর্কশ্বরে বললেন, কে তুমি? কি চাই এখানে? আমি মাকে দেখতে লাগলাম। কি মায়াবী চেহারা, অথচ ইয়া বড় বড় রাগের ঢিপি দিয়ে সব ভালোবাসা ঢেকে রেখেছে। কি হলো? কানে শুনতে পাও না? মা, আমি রাহাতের বিয়ে করাবো। কি? রাহাতের বউ? মা, সব ঠিক করে এসেছো দেখছি। হ্যাঁ মা, আমি রাহাতের বউ। মানি না আমি? তাতে কি মা? বিয়েটা তো আর মিথ্যে হয়ে যাবে না তাতে? রাহাত এসব কি বলছে মেয়েটা? এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাহিরে বের করে দিবে। রাহাত হ্যাঁ না কিছুই বলার অবস্থায় নেই। ও কি করবে হয়তো নিজেও বুঝতে পারছে না। আমার শ্বশুরটা ভীষণ ভালো মানুষ। বারবার তার রাগে বউটাকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। আমি আমার রাহাতের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি শ্বশুর আর শাশুড়ির মাঝে। যা, ননদ, ভাসুর, রাহাত, শ্বশুর বাবা সবাই আছে, কিন্তু রাগী শাশুড়ি মাকে সামলানোর কেউ নেই। সবাই ভীষণ ভয় পায় তাকে। আমার শাশুড়ি মায়ের কথা কানে না তুলে ভেতরে ঢুকে চেয়ারে বসে পড়লাম। মা রাগে গজরাতে গজরাতে বললেন, যাও বলছি আমার ঘর থেকে। নইলে? নইলে কি মা? আমিও পুলিশ কমিশনারের মেয়ে। দেখি কেমন আমাকে বের করতে পারে। আর আইনত আমি রাহাতের স্ত্রী।
এখনও তালাক হয়নি। রাহাত কথাগুলো হাঁ করে শুনেছে আর মা রাগ সামলাতে না পেরে দ্রুত ঘরে চলে গেলেন। বাবা মানে শ্বশুর বাবা ফ্রিজ থেকে মিষ্টি এনে খাইয়ে আমাকে বরণ করে নিলেন আর বললেন, তুমি পারবে এমন রাগী শাশুড়িকে সামলাতে। রাহাত এখনও হয়তো সব বিশ্বাস করতে পারছে না। আমি ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বিকেলের নাস্তা বানালাম। রাতে খাবার টেবিলে অনেক গল্প হলো, কিন্তু মা খেতে এলো না। আমি খাবার নিয়ে রাগে শাশুড়ির ঘরে গেলাম। উনি হয়তো তেলে বেগুনে জ্বলে উঠলেন, চিৎকার করে বললেন, আজকের রাতটাই তোমার এ বাড়িতে শেষ রাত। সকাল হলে তুমি নিজে বেরিয়ে যাবে এ বাড়ি থেকে, নইলে আমার কেরামতি দেখবে। তোমার মতো কত শত মানুষকে সোজা করেছে তার হিসেব নেই। এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, নইলে বিপদ আছে। আমিও ঠিক এই কথাটাই বলি মা, এখনই সময় থাকতে নিজেকে সামলে নিন, নইলে বড্ড বিপদ আছে সামনে। আর আপনার দলের সবাই কিন্তু এখন আমার দলে, এই কথাটা মাথায় রাখবেন। আর আমি রাহাতের স্ত্রী, কেউ আমাকে রাহাতে থেকে আলাদা করতে পারবে না, কেউ না। কথাগুলো শুনে রাগে শাশুড়ি মা কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। আর কথাগুলো বলতে বলতে আমার চোখ বেয়ে কখন যে পানি নেমে এসেছে নিজেই জানি না। আমি তো মা করে রাখতে চেয়েছিলাম, আর মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু এমন শাশুড়ির সাথে থাকতে হলে এভাবেই থাকতে হবে। আমার জন্য শাশুড়ি মা না খেয়ে থাকবে তা আবার হয় নাকি? এ তো আমারই ব্যর্থতা, পরাজয়। কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। কিছু একটা করতে হবে আমাকে। নতুন বাড়িতে এসে নতুন সম্পর্কের মানুষগুলোকে অভুক্ত রাখবো, তা কি করে হয়? মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলে, তেমনি রাগ দিয়েই রাগ জয় করতে হবে। আমি টেবিলে খাবার রাখতে রাখতে শান্ত গলায় বললাম, আপনি খান বা না খান তাতে আমার কি? মা, আপনি যে বললেন রাত পোহালেই কেরামতি করে আমায় বাড়ি ছাড়া করবেন, তাই ভাবলাম কেরামতিটা দেখব। কিন্তু তার আমার ভাগ্যে নেই। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে মাথা ব্যথা করবে, পেটে ইঁদুরের কিচিমিচির আওয়াজ পাওয়া যাবে, আর তখন মাথায় কোনো বুদ্ধি আসবে না। তাই আমার আর কেরামতি দেখা হলো না। আপনি বরং ঘুমিয়ে পড়ুন মা। না খেয়ে কি কেরামতি দেখানো যায়? চিন্তা করবেন না, আমি সবাইকে বলে দেব মা কেরামতি দেখাতো, যদি পেটে ইঁদুরগুলো চুপচাপ থাকতো। কেরামতির কথা ভুলে যান মা। শাশুড়ি মায়ের রাগান্বিত লাল চোখ আর চিন্তিত চেহারায় বলে দিচ্ছে, আমার আর কিছু করতে হবে না, যা করার উনি নিজেই করবেন। আমি শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি জানি উনি ঠিক খাবেন। উনিও প্রচণ্ড জেদি, আর জেদি মানুষগুলো সবচেয়ে বেশি ভয় পায় হাঁটতে। তাই উনি ঠিক খাবেন। ঘর থেকে বেরোতে গিয়ে বাহিরে রাহাতকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। মায়ের ভয়ে কেমন বাহিরে চুপচাপ অপেক্ষা করছে। কি ভিতরে বাবা, ঘরের বাহিরে কি করছো তুমি? আমাদের মার মেয়ের কথা শোনার জন্য আড়ি পেতেছ? বয়ে গেছে। আঙ্কেল ফোন করেছে। আঙ্কেল? কে আঙ্কেল? কে আবার? তোমার বাবা? ও আচ্ছা, তোমার বাবা মা, আমার বাবা মা, আর আমার বাবা মা কি তোমার আঙ্কেল আন্টি? খুব ভালো। বলতে বলতে বাবার ফোন। বাবা? হ্যাঁ মা। কেমন আছো? একবার ফোনও দাওনি। তোমাকে নিয়ে অনেক অশান্তি হচ্ছে না তো? ভালো আছি বাবা। তুমি ভালো আছো? না বাবা, কোনো অশান্তি হচ্ছে না। এবারে সবাই খুব ভালো। বাবা মা তো ভীষণ ভালোবাসে আমাকে, মেয়ে করে নিয়েছে। ও, সেজন্য বুঝি বাবা মাকে ভুলে গেছো? না বাবা, একটু ব্যস্ত ছিলাম, বোঝই তো। আচ্ছা বাবা, এখন রাখছি কেমন? আচ্ছা মা, ভালো থেকো। রাহাত হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ওই ভিতুরাম, মুখে মাছি ঢুকে যাবে। কি দেখছো এভাবে? দেখছি যেদি মেয়েটা কেমন সংসারটা আগলে নিচ্ছে। ইস, এটা বুঝি আমার সংসার না? আর ওরা সময় আমার খুব আপন। তুমি তো জানো আমি এমনই স্বপ্ন দেখতাম, আমি কখনোই একাকী থাকবো না। একাকী তো আমায় ছুতেই পারবে না। তুমি পারবে তো? না পারলে আর কি, তোমার ঘরে নতুন আর একটা বউ আসবে, আর আমি চলে যাব তোমার থেকে দূরে, বহু দূরে। কি যে বলো না। হুম। তোমার মা আমাদের বিয়েটা মেনে না আনা পর্যন্ত এই বিয়ের কোনো মূল্য নেই তোমার আর আমার কাছে। শুধু মাকে বলা যাতে কিছু করতে না পারে। আচ্ছা, মা খেয়েছে? না, খাবে। আমার জন্য তোমাদের মা ছেলের সম্পর্কে ফাটল ধরে গেল। আমি তোমাদের সবার সামনে যখন মাকে হেনস্থা করি, তখন তোমাদের খুব কষ্ট হয় আমি জানি, আমারও হয়। কিন্তু শক্ত না হলে যে মা আমাকে তোমার থেকে, তোমার পরিবার থেকে আলাদা করে দেবে। তুমি আমাকে ভুল বুঝো না রাহাত, প্লিজ। পাগলি মেয়ে, আমি সব জানি। আমি তোমার পাশে সবসময় আছি। সব ঠিক হয়ে যাবে দেখো। হুম। আমার ভেতরামটা, আমার জন্য তোমাকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে, অথচ আমার কিছু করার ক্ষমতা নেই। বলতে গিয়ে রাহাতের চোখ ছলছলে উঠল। একদমই না। ভালোবাসায় কষ্ট না থাকলে প্রাপ্তির মূল্য থাকে না, আর কেউ মনেও রাখে না। বুঝেছেন মিস্টার ভেতর ডিম? আমি একটু বাবার কাছে যাই, কিছুক্ষণ গল্প করে আসি, বলেই বাবার ঘরের দিকে রওনা দিলাম। রাহাতের কিছু বলতে গিয়ে থেমে যাওয়াটা চোখে এড়ালো না। বাবা, আসবো? আয় মা। বাবা কি করছেন? কিছু না রে মা, একটু বই পড়ছি। তুই ঘুমাসনি যে? এমনি। বাবা, একটা প্রশ্ন করব? কর। মাকে তোমরা খুব ভয় পাও তাই না? হুম। যা রাগ।
সামলানো খুব কঠিন কাজ। তবে তোমরা যাই বলো মা, কিন্তু মনে মনে ভীষণ শিশু। রাগ করে বটে, কিন্তু হৃদয়ের ভেতরের পুরোটা ভালোবাসায় ভরা। ভালোবাসাগুলো প্রকাশ করতে পারে না বলেই সবসময় রাগ দেখায়। আর তোমরা তোমার আশেপাশে খুব কম যাও, হয়তো তারও ভালোবাসার প্রয়োজন, তাই জন্য না পাওয়ার যন্ত্রণায় এমন রাগী হয়ে থাকে। মা কিন্তু আসলে মনের দিক দিয়ে ভীষণ নরম মানুষ। আমরা এতদিনও যে মানুষটার মধ্যে ভালোবাসা খুঁজে পাইনি, আর তোকে এতটা অপমান করার পরও তুই কিনা তার হয়ে কথা বলছিস। বারে, বলবো না? উনি তো আমার মা, আর আমি মেয়ে। মামির মধ্যে অমিল অশান্তি হয় না বুঝি? পারবি না মা ওকে মনের মতো করে সাজাতে? তোমরা পাশে থাকলে ঠিক পারবো। আচ্ছা বাবা, আমি তোমার ছেলেকে এভাবে বিয়ে করেছি, এতে তোমার আমার উপর কোনো রাগ নেই? না রে মা, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। সকাল হইলে আবার শুরু হয়ে যাবে দেখিস। সামলাতে হবে তো তোকেই। আচ্ছা বাবা, শুভরাত্রি। শুভরাত্রি। রাত এখন আর কত? সবে তো 11:30। রাত 1টা 2টায় ঘুমায়, আর সকাল 10টায় ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাস। কিন্তু এবারে সবাই নিশ্চয় খুব সকালে ঘুম থেকে ওঠে। আমি কি পারবো? আমাকে কেউ তুই করে বললে আমার তার উপর খুব রাগ হয়। কারণ আমার বাবা একমাত্র আমায় বকার সময়টাতে তুই বলতো। এজন্য মনে হতো কেউ তুই বলে আমাকে বকছে। অথচ বাবার মুখে আজ তুই ডাকতে এত মধুর লাগলো কেন? যেন কতটা ভালোবাসায় ঘেরা ডাক এটা। কত শত মায়া মাখাই ডাকে। কত অপূর্ণতা ছিল আমার। এই বাড়িতে একদিনে কত কিছু পেয়ে গেছি, তাও আবার না চাইতে। ভাবতে ভাবতে এই ঘরের দিকে পা বাড়ালাম। কিন্তু এ কি? আমার ভেতরামটা ঘুমায়। কি মায়া ভরা এই ছেলেটার চেহারা! ওকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। ঘুমের ঘরে ভেতরামটাকে দুঃখ কষ্ট ছুতে না পারা ছোট্ট শিশুর মতোই লাগছে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। ননদের চিৎকার শুনে লাফ দিয়ে উঠলাম। কোনো বিপদ হয়নি তো? বাড়িতে কি আগুন লেগেছে, নাকি বাড়িতে ডাকাত পড়েছে? চোখ মলতে মলতে রাহাতকে বললাম, আমাকেই মা পাঠিয়েছিল তোমাকে ডাকতে। কিন্তু তুমি কি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে হয়নি। কেন জাগাওনি তুমি? মা মনে হয় প্রচণ্ড রেগে আছে। ঘুমে ঢুলতে ঢুলতে ঘর থেকে বের হলাম। ঘড়িতে এখনও 7টায় বাজেইনি। 10টার আগে কখনো ঘুম থেকে জেগেছি কিনা আমার নিজেরই জানা নেই। আহা শ্বশুরবাড়ি, আহা সংসার! একদিনেই কেমন সব নিয়ম আমি মানতে শিখে গেছি। বসার রুমে প্রায় সবাই উপস্থিত, শুধু আমি আর রাহাত বাদে। রাহাত আমার পিছনে পিছনেই আসছে। মায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। মা মনে হয় খুব খেপেছে। সত্যি ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। আজ কপালে কি আছে আল্লাহ জানে। শাশুড়ি আমাকে দেখে আরো জোরে জোরে চিৎকার শুরু করলেন। আমাকে দেখে তার শক্তি যেন 2 গুণ বেড়ে গেছে। বাবার দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে চিল্লাছে। কোন রাজা বাচ্চার মেয়ে কে জানে। এত বেলা হয়েছে, তবু তার ঘুম ছাড়ে না। এতই জমিদারি করার শক্ত যাও না বাপের বাড়ি। আমার পরিবারের মাথাটা কেন খাচ্ছ? প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব, আদালতে যাব, তবু তোমাকে ঠিক বের করব এই বাড়ি থেকে, বলে রাখলাম। মা, চলে যাব বলে তো আসিনি। আর হ্যাঁ, আমি কোনো রাজা বাচ্চার মেয়ে না। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে। মধ্যবিত্ত ঘরের সাধারণ জীবনযাপনে আমি অভ্যস্ত। তাই আপনি যদি আমাকে রাজাবাসার মেয়ে বানিয়ে ফেলেন, তাহলে রাজাবাসাদের অপমান করা হবে, আর সাথে আমার মধ্যবিত্ত বাবা মাকেও, যাদের শ্রম, ভালোবাসার স্পর্শ, যাদের সারাদিনের ধুলোবলি মাখা হাতের ছোঁয়া আমাকে আজকের আমি করে তুলেছে। তবে হ্যাঁ, আমার বাবা মা আমার কাছে রাজা বাচ্চারও অনেক ওপরে। জানেন তো মা, রাজা বাচ্চারা আজ আছে তো কাল নেই, কিন্তু মা বাবা সন্তানের হৃদয়ে সিংহাসনে যুগ যুগ থাকবে। যার কোনো ক্ষয় নেই, ধ্বংস নেই, প্রতিযোগিতা কিংবা পরাজয় নেই। আচ্ছা মা, একবার আপনি ভাবুন তো, আপনিও তো বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন নিজের সংসার মনে করে। এই বাড়ি আসার সময় একবারও কি ভেবেছিলেন যে ওই বাড়িতে আপনার থাকা হবে না, কিংবা চলে যাবেন? আইন আদালত যেখানে খুশি যান, আমি যাচ্ছি না। বাবা বোন ভাই ভাবি স্বামী আর মাকে ছেড়ে। আপনি আমাকে নিজে থেকে একদিন মেনে নেবেন। আমিও বলে রাখলাম। দেখেছো রাহাতের বাবা কেমন মুখে মুখে কথা বলে? ভদ্রতা, সভ্যতা, বড়দের সম্মান করা কিছু শেখায়নি বাবা মা। আস্তে আস্তে শিখে নেব। বাবা মাকে থামানোর বৃথা চেষ্টা করছে। বাবা নিজেও জানে তিনি পারবেন না। আমি ছোটবেলা থেকে শুধু বাবা আর মাকে দেখে বড় হয়েছি। আমার কোনো ভাই বোন নেই, আমি একা। মায়ের আদর, বাবার ভালোবাসা কোনোটাই কম পাইনি। কিন্তু তবুও আমার মনে হতো, কেন আমার বোন নেই, কেন ভাই নেই, কেন ভাবি নেই, দাদা দাদি, চাচা চাচি অথবা ভাই বোনদের হইচই কেন নেই? বাবা মাকে প্রশ্ন করতাম কেন আমি একা, কিন্তু কোনো উত্তর নেই। তাদের কাছেই আমিও জানি। তারপর রাহাতকে পেয়ে, রাহাতের মুখে তোমাদের সবার কথা শুনে আমি অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিয়ে দিয়েছি। এ কি আমার অপরাধ মা? বলে আমি কাউকে কিছু না বলে ঘরে চলে গেলাম। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল। সবাইকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, খুব ভালোবাসি তোমাদের। ভালোবাসা হতে কতটা সময় লাগে,
কত দিন লাগে, কতটা আবেগ মায়া লাগে আমি জানি না, কিন্তু তোমাদের সবাইকে ছাড়া আমি ভীষণ একা হয়ে যাব, ভীষণ অসহায় হয়ে যাব। তোমাদের ঘিরে মনের ঘরে একটা সংসার গড়েছি আমি, গড়েছি একটা ভালোবাসার ঘর। এটাকে ভালোবাসা বলে না আবেগ, আমি হয়তো ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরা যে আমার মনের ভেতরের ঘরে আছে এ কথাটা শুধুই মন জানে। কাউকে দেখানোর ক্ষমতা এ আমার যে নেই। কেন শাশুড়ি পারছে না আমাকে মেয়ে করে নিতে, কেন পারছে না আমার মা হতে? আমি জানি আমি মুখে মুখে কথা বলে ভুল করেছি। আমার মা বাবা সারা জীবন শিখিয়েছেন কিভাবে বড়দের সম্মান আর শ্রদ্ধা করতে হয়, পৃথিবীর সব মাকে কিভাবে নিজের মা করে নিতে হয়। অথচ আজ নিজের প্রয়োজনেই আমাকে অভদ্রতার শেষ সীমানায় পৌঁছে যেতে হচ্ছে। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বৃদ্ধাশ্রমে বয়স্ক মা বাবাকে দেখিয়ে বাবা কেঁদেছিলেন, বলেছিলেন, জানো মা, বউ পেয়ে কোনো কোনো সন্তান এই মাকে, এই বাবাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। সেই দিনে আমি শপথ নিয়েছি যত কিছুই হোক শ্বশুর শাশুড়িকে এতটুকু কষ্ট পেতে দেব না কোনোদিন। বাহির থেকে এখনও শাশুড়ি মায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। যা কিছুই হয়ে যাক না কেন, ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব। মানি নামে এ বিয়ে। আমার রাহাতকে ভোলা ভালা পেয়ে মাথাটা চিবিয়ে খেয়েছে। ওকে আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। কষ্টের পরে সুখ আসে, মেঘের আড়ালে লাল সূর্য হাসে। ব্যর্থতার আড়ালে সফলতা থাকে, আর ঘৃণার আড়ালে লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। একদিন সেই ভালোবাসার বন্ধন আমি ঠিকই পাবো। এসব ভাবতে ভাবতেই রান্নাঘরের দিকে রওনা দিলাম, জায়ের হাতে হাতে কিছু সাহায্য করার জন্য। একা একা আর কত করবে? আজ সবাই নিশ্চয়ই ক্ষুধা লাগছে। যা সকালে ঘুম থেকে ওঠে, বাপরে বাপ, সকালের খাওয়া শেষে সবাই নানা রকম খোঁজ গল্পে মেতেছে। মন্দ লাগে না মাঝে মাঝে একটু আধটু গল্প শুনতে। হঠাৎ বাহিরে কয়েকজন মহিলার আওয়াজ পাওয়া গেল। তারা অনেকটা চিৎকার করে বলছে, কি গো রাহাতের মা, আসো নাকি? বলতে বলতেই ঘরে চলে এলো সবাই। কয়েকজন মধ্যাবয়স্কা মহিলা, আশেপাশেরই মনে হয়। বাবার কথা মতো বসার জন্য চেয়ার এগিয়ে দিলাম। আমাদিকে প্রায় সবাই ড্যাব ড্যাব করে চেয়ে আছে। কেউ এমন করে চেয়ে থাকলে কেমন যেন অপ্রস্তুত লাগে নিজেকে। মনে হচ্ছে এ জনমে কখনো বউ দেখেনি। শাশুড়ি মা বসতে বলা ছাড়া একটা কথাও বলেনি তাদের সাথে। মধ্যবয়স্কা মহিলাদের মধ্যে একজন কথাগুলো নিজের মধ্যে চাপাতে না পারে বলে উঠলেন, শুনলাম তোমার ছেলে নাকি নতুন বউ এনেছে। তা কথাটি কি সত্যি রাহাতের মা? কি যে দিনকাল এলো কে জানে। বড়দের আর কেউ মান-ইজ্জত দেয় না আজকাল। এই শব্দে শাশুড়ি মাকে রাগানোর জন্য আর হেনস্থা করার জন্য তা হয়তো সবাই বুঝতে পারছে। কিন্তু কি আর করার আছে? শাশুড়ি মা শুধু মাথা নাড়লেন, মুখে কিচ্ছুটি বললেন না। হয়তো তিনি নিজেও চাননি এভাবে কারো সামনে তার কথা বলার মতো কথাই হারিয়ে যাবে। তাকে এভাবে চুপ করে যেতে হবে। শাশুড়ি মাকে দেখে খুব খারাপ লাগছে। নিজের মধ্যে অপরাধবোধ প্রবলভাবে জেগে উঠছে। কিন্তু আবার মনের মধ্যে কোথাও যেন কে বলছে, এটা তোমার অধিকার। তোমরা দুজন দুজনকে ভালোবাসো। এতে কোনো অপরাধ নেই, নেই কোনো ভুল কিংবা পাপ। অন্য একজন সুরে সুর মিলিয়ে বললেন, তা শুনলাম নাকি মেয়েটা নিজে থেকে এখানে এসেছে। রাহাতের চেহারা কি ভোলা ভোলা। ও যে এত বড় একটা কাজ করবে ভাবতেও পারিনি আমরা। আর মেয়ের বাবা মা বা কেমন? মেয়েটাকে একা ছেড়ে দিল? অন্যজন সঙ্গে সঙ্গে বললেন, কি আর করবে বলো, ঝুট ঝামেলা পোহাতে তো আর হলো না। আবার মেয়ের জন্য জামাই তো আর মন্দ না, তাই না? তবে রাহাত কিন্তু এটা একদম ঠিক করেনি। আর মেয়েটার কথাই বলি, এভাবে বিয়ে করতে হতো, নইলে কি আর বিয়ে হতো না? না স্বামী শ্বশুর বাড়ি পেতি না? লাজ লজ্জা আজ কোথায় চলে গেছে? কথাগুলো আমার বুকের ভেতর কাটার মতো বিঁধে যাচ্ছিল। মানুষ এভাবে কথা বলতে পারে আমি ভাবতেও পারিনি। আমার জন্য আমার বাবা মায়ের নামে অচেনা অচেনা লোকজন খারাপ কথা বলেছে ভেবেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। সত্যি, আমি আমার বাবা মাকে অসম্মানের রাস্তায় এনে দাঁড় করিয়েছি। সব দোষ আমার। আমার চিৎকার করতে বলতে ইচ্ছে করছিল, তোমরা থামো এবার, যা বলার হয় আমাকে বলো, কিন্তু আমার বাবা মায়ের নামে কেউ খারাপ কথা বলো না। ওরা আমার জীবন, আমার পৃথিবী, আমার সমস্ত সংসার। আমার আর এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করছে না। নিজের ঘরের দিকে পা বাড়ালাম, কিন্তু রাহাত ওর দুহাত দিয়ে আমাকে আটকে দিল। কিছু বললাম না। রাহাত জানে আমি বাবা মা শব্দটাকে কতটা ভালোবাসি। রাহাত আস্তে করে শুধু বলল, বসো। রাহাতের যতই কথা শোনায় আর যাই করি, রাহাতের কথার ওপর কথা বলতে যেন মন সায় দেয় না। চুপচাপ বসে গেলাম। রাহাত একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার তার মায়ের দিকে। ঠিক কী করতে চাচ্ছে সে বুঝতে পারছি না, কিন্তু ওর চোখ মুখ স্পষ্ট জানান দিচ্ছে আজও এমন কিছু করবে যা আগে কখনো করেনি। আমার খুব ভয় করছে। মনে মনে নিজেকে নানান কথা বুঝিয়ে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু মন মানছেই না। রাহাতের এমন লাল চোখে এর আগে কখনো সত্যি দেখিনি। এই এতগুলো বছর ওর সাথে সম্পর্ক ছিল, একটা দিনও ওকে রাখতে দেখিনি আমি। আমার জন্য সবসময় ওকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। তবু কোনো অভিযোগ ছিল না কোনোদিন। আমি সবসময় রাগ করতাম, রেগে লাল হয়ে যেতাম। আর ও দাঁত কেলিয়ে বলতো, তোমাকে রাগলে এত সুন্দর লাগে জানতাম না।
এখন থেকে রোজ রাগাবো তোমায়। ওর পাগলামি আমাকে ওর থেকে দূরে থাকতেই দিত না। সহপাঠী কিংবা কাছের কারো সাথে কখনো রাখতে দেখিনি ওকে। রাহাত দাঁড়িয়ে খুব শান্তভাবে বলল, আপনাদের কথা বলা শেষ? কথা বলা শেষ হয়ে থাকলে এখন আসতে পারেন। শাশুড়ি মাকে তোয়াক্কা না করে রাহাত হরহর করে বলে গেল কথাগুলো। শান্ত মানুষগুলো একবার জ্বলে উঠলে আগুন ধরে যায়, এ আমি বেশ ভালোই জানি। শাশুড়ি মায়ের আগুন ছড়া চোখ অগ্রাহ্য করে নিজের চোখে আগুন জ্বালাচ্ছে রাহাত। আজ সংসারে তোলকালাম কাণ্ড হবে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। রাহাতের কথা শেষ না হতেই আরেকজন মধ্যবয়স্ক মহিলা বললেন, আচ্ছা, এসব দেখে আমাদের ছেলে মেয়ে কী শিখবে? কাল যদি আমাদের কারো ছেলে বা মেয়ে এমন করে, তাহলে তার দায়টা কে নেবে শুনি? আর তোমার মতো এমন মানুষের সংসারে কিনা এমন অবস্থা? কী সব মানুষ রে বাবা! যাদের বাড়ি এসেছে তাদেরকে কিনা অনবরত অপমান করে চলেছে। একটু মুখে আটকাচ্ছে না। রাহাত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাতটা ধরে নিলাম। ফিসফিসিয়ে বললাম, কী লাভ অশান্তি বাড়িয়ে? আমি কিছু করলেই অশান্তি। আর ওরা তোমাকে যা খুশি তাই বলেছে তার বেলায়? বাদ দাও না। রাহাত আমার কথা পাত্তা দিল বলে মনে হলো না। আরও শান্ত গলাতেই বলল, আচ্ছা আন্টি, আমায় দেখে আপনার ছেলেটা কেন এমন করবে? এই শিখিয়েছেন নাকি তাদের যে যা করবে তাই যেন করে? আর হ্যাঁ, মেয়েটা নিজের ইচ্ছে এ বাড়ি আসেনি, আমি এনেছি বিয়ে করে। বুঝেছেন আপনারা? যে ছেলেটা কখনো কারো সামনে কিছু বলতে পারে না, সে কিনা আজ আমার হয়ে এতগুলো কথা বলল। আমার ভেতরামটা এত সাহস কোথায় পেল? আজকের রাহাতকে চিনতে বড্ড অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে আমার চেনা লোকটা মুহূর্তে পাল্টে গেছে। মধ্যবয়স্কা মহিলাদের একজন শাশুড়িকে ইশারা করে বললেন, দেখেছো রাহাতের মা? রাহাত আজ আমাদের কেমন মুখে মুখে কথা বলল, আর তুমি এখনো চুপ করে আছো? নতুন বউ বাড়িতে পা দিতে না দিতেই ছেলের এই অবস্থা। শেষে দেখো, তোমাকে না অচল পয়সার মতো দিন কাটাতে হয়। রাহাত কিছু বলতে যাচ্ছে, তখনই আমি ওকে থামিয়ে দিলাম। ও আমাকে আস্তে আস্তে বলল, তুমি ওদের চেনো না, এরা এমনই। অন্যের সংসারের দোষ খুঁজে খুঁজে বেড়ানোই এদের কাজ। নিজের সংসারে পছন্দ ধরেছে, সেদিকে খেয়াল নেই। অথচ অন্যের সংসারে কেমন পচন ভাইরাস ছড়াচ্ছে দেখো। কাজকর্ম নেই তো কি আর করবে সারাদিন, অন্যদিন নিয়ে গবেষণা ছাড়া। বাবাকে খুব কমে কথা বলতে দেখি যে কোনো বিষয়ে। মা এবার কড়া গলায় বললেন, আমার সংসার আমাকে বুঝে নিতে দাও। আমি তো এখনও আছি, এখনও অচল পয়সা হয়ে যায়নি, অথবা সংসার সামলানোর ক্ষমতাটাও হারায়নি। তোমাদের তো আবার আলাদা সংসার, ছেলের বউ আলাদা থাকে। তা নিজের সংসারটা ঠিকমতো গুছিয়ে নিয়েছে তো? নাকি অচল পয়সার হওয়ার আগেই পয়সায় জং ধরিয়েছে? তা কি মনে করে এসেছিলে তোমরা? তা কি তো বলনি এখনো? নাকি এসব কথা শোনাতে এসেছিলে? একজন আমতা আমতা করে বললেন, না না, তা কেন? আমরা তো নতুন বউ দেখতে এসেছিলাম। শাশুড়িমা চোখ পাকিয়ে রাহাতকে বললেন, রাহাত, তোর বউকে বল ফ্রিজ থেকে মিষ্টি বের করে আনতে। আমি চুপচাপ রান্নাঘরে গেলাম। মিষ্টি হাতে নিয়ে ফিরে সালাম দিয়ে সবাইকে খেতে দিলাম। সবাই বললেন, কি সুন্দর চেহারা, রাহাতের পছন্দ আছে বটে। সুখী হও মা, স্বামীর সংসার নিয়ে ভালো থেকো। আসি মা। বলেই সবাই উঠে চলে গেল। কি মানুষ রে বাবা! একটু আগে আমার গোষ্ঠী উদ্ধার করছিল, আর এখন কি না কত ভালো ভালো কথা বলছে। অবশ্য যা বা শাশুড়িমা দিয়েছে, সময় লাগবে ভুলতে। রাহাত মুচকি এসে বলল, দেখলি তো কেমন মত পাল্টালো। এসব পাবলিক এমনই, এদের নিয়ে বেশি চাপ দিতে নেই। বাবা মুচকি এসে মাকে বললেন, এবার কিন্তু একটা কাজের কাজ করেছ। উফ, কিভাবে আমাদের সামনে আমাদের সম্মান কেড়ে নিয়েছিল। তোমার ছেলে সম্মানের কি রেখেছে? আজ কিনা ওর জন্য মানুষ বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যায়। কাজ নেই, তাই অন্যের দোষ খোঁজাটা নেশা। কি আর করবে? তুমি চুপ করো। খুব মুখে মুখে কথা বলতে শিখে গেছো তাই না? কে শেখাচ্ছে এসব আজকাল? নতুন বউ? তা তোমরা কি সত্যি সত্যি আমাকে অচল পয়সা ভাবতে শুরু করেছো নাকি? কি যে বলো তুমি রাহাতের মা, এটা তো তোমারই সংসার, তুমি সব কিছু। একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। নতুন বউয়ের বাবা, আমি সব বুঝি। ওই মেয়েটাই এ বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি তোমাদের থেকে আলাদা হয়ে থাকবো। আর ততদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বলে দ্রুত চলে গেলেন শাশুড়ি মা। আমার জন্য এই সংসারে এত অশান্তি, মা আর বাবার মধ্যে এরকম ভুল বোঝাবুঝি। আর রাহাতও সবার চোখে কেমন ছোট হয়ে যাচ্ছে। তাহলে কি আমার এই বাড়ি থেকে সত্যি চলে যাওয়া উচিত? সবার সুন্দর স্বপ্নগুলো দেখতে নেই, কারো কারো সেই স্বপ্ন দেখাটাই অপরাধ। কি করবে এবার আমি? চলে যাব রাহাতকে ছেড়ে, আমার স্বপ্নের এই মানুষগুলোকে ছেড়ে, রাগিমা আর শান্ত বাবাকে ছেড়ে? ভাবতেও কষ্ট হয়। ভালোবাসা কেন এমন হয়? কষ্ট, যন্ত্রণা, বেদনার আঘাতে ক্ষত বিক্ষত করে দেয় মানুষকে। আমি ঘরে গিয়ে রাহাতকে প্রশ্ন করলাম, আচ্ছা রাহাত, আমি চলে গেলে তোমরা আবার আগের মতো ভালো থাকবে তাই না? মাত্র দুটো দিন আমি এসেছি, অথচ দেখো অশান্তি। কলও আমার পিছুই ছাড়ছে না। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে তাই না?
ধুর পাগলি, কি যে বলো। সমস্যা থেকে পালালে কি সমস্যা দূর করা যায়? সমস্যার সাথে মোকাবেলা করতে হয়। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। আর হ্যাঁ, তোমার ছোট ননদার বিয়ে কিন্তু প্রায় পাকা। সবটা কিন্তু তোমাকে সামলাতে হবে দক্ষ হাতে। আমি সব পারি নাকি? কেন পারবে না? ভাবি বলে কথা। হুম। রাহাত অনেকক্ষণ হলো বাইরে বেরিয়েছে। বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছে হয়তো। কিছুই ভালো লাগছে না আমার। ডায়েরিতে কিছু কথা লিখলে মন্দ হয় না। খারাপ সময়ে ওই তো একমাত্র বন্ধু। আর নিজেকে খুব ভালো করে জানার চাবিকাঠি। মানুষ সবাইকে ঠকাতে পারে, মিথ্যে বলতে পারে, ছলনা অভিনয়ে ভোলাতে পারে, কিন্তু নিজেকে না। ডায়েরি একটা স্মৃতির বাক্স, যেখানে যত্নে স্মৃতি তোলা হয়, কথামালায়। পরম বন্ধুর মতোই দুঃখ না পাওয়ার যন্ত্রণার কথা ঠাঁই দেয় নিজের বুকে। দু এক লাইন লিখলে বড্ড ইচ্ছে করলো। লিখতে বসে পড়লাম। নতুন কোথাও আজ আমি, নতুন এক ঘর, নতুন ঘরে সবাই আপন, শুধু আমিই পর। তোমার মাঝে কি হারিয়ে যাচ্ছে পুরোটা, নাকি পথ আটকাচ্ছে তোমাদের ওই চাহনিটা? স্বপ্নগুলো কি তবে দিচ্ছে পথে বাধা? ভালোবাসা পাবার লোভ বাড়াচ্ছে কি সদা? নিকোষ কালো আধারে আলো খুঁজি রোজ। অন্ধকার আঁকড়ে ধরে নাও না কেন খোঁজ? লিখতে লিখতে মনটা কালো মেঘে ডেকে গেল। আর লিখতে পারবো না আজ। ডায়েরিটায় বরং যত্নে তুলে রাখি। কখন আবার ধুলো মুছতে মুছতে কথা হবে। ননদিনী নিজের ঘর থেকে চিল্লাতে চিল্লাতে আমাদের ঘরে ঢুকলো। ভাবি ভাবি, কখন থেকে ডাকছি তোমাকে। তোমার কোনো সারা শব্দ নেই। কি করছো একা একা ঘরে? কই কিছু না, বলো কি বলবে। ভাবি, তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? কেন, কে বলেছে? ছোট ভাই আর বড় ভাইয়া বলছিল। আরে না পাগলি, কই যাব আমি? কোথাও যাচ্ছি না তোমাদের ছেড়ে। তাহলে আমার সাথে লুডো খেলবে? অনেক দিন হলো খেলি না। চলো না ভাবি, প্লিজ। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। রাহাতের ছোট বোন রুমি দেখতেও ভীষণ ভালো, আর মনটা তার চেয়েও ভালো। একদম বাচ্চা মেয়েদের মতো এখনো বায়না করে। কেমন যেন একটা সরলতা আছে ওর মধ্যে, যা সবসময় আকৃষ্ট করে ওর দিকে মানুষকে। সবচেয়ে বড় গুণ, প্রায় সবসময় হাসি লেগে থাকে ওর মুখে। মানুষকে খুব সহজে আপন করে নিতে পারে মেয়েটা। ওর কথা ভাবতে ভাবতেই ওর ঘরে গেলাম। ও তো লুডো নিয়ে বসে গেছে একদম। কি খেলবে? ভাবি নাও, আমরা সাপ খেলি। খুব মজা হবে। সাপের ছোবলার খেলা। আচ্ছা, বের করো। একটা কথা আছে না, অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার হয়েছে সেই দশা। আমারও কিছুর প্রয়োজন পড়ে না, আর সেটারও আকাল পড়ে না। যেখানে ছয় নয় মাত্র একের দরকার, সেখানে একের দেখা নেই। অনেক অপেক্ষার পরে একের দেখা মিলল বটে, তবে সাপ বাবা যে আমার উপর যা রেগে আছে, তার কি বলবো। মনে হচ্ছে যেন কোনো জন্মের প্রতিশোধ নিচ্ছে। যতই সাপগুলোকে বেরিয়ে যেতে চাচ্ছি, ততই ওরা খপাত করে ধরে মুখ থেকে সোজা লেচে চালান দিয়ে দিচ্ছে। কিসের তো শত্রুতা আমার সাথে কে জানে। শেষ পর্যন্ত সাপগুলো জট বেঁধে আমাকে হাঁটতে বাধ্য করলো। আর সাহস হলো না নতুন করে আবার সাপের সাথে যুদ্ধ করার। রুমিকে বললাম, আজ এই পর্যন্ত থাক, পরে আবার খেলবো। আচ্ছা এবার বলো তো, তোমার নাকি বিয়ে পাকা প্রায়? কথাটা শুনে লজ্জায় লাল হয়ে গেল মেয়েটার মুখ। মুখে কিছুই বলতে পারলো না। আমি আর জোর করলাম না এই বিষয়টা নিয়ে। সব ভালো হলেই ভালো। বিয়েটা হয়তো আমি দেখতেও পাবো না। কার ভাগ্যে কি আছে কে জানে। অবশ্য রাহাতের আত্মীয়রা প্রায় সবাই জেনে গেছে আমাদের বিয়ের ব্যাপারটা। এইসব কথা বাতাসের আগে ছোটে। এখান থেকে ওকান, ওকান থেকে সেকান, সেখান থেকে একান। আরেকজন আরেকজনকে ফিসফিসে বলে। শেষে বলেও দাও, কাউকে বলে না যেন আবার। তবুও কথাটা ছড়ায় অনেকটা বাতাসের গতির মতো। আর এই অবস্থায় আমি বাড়িতে না থাকলে মাকে অনেকের মুখোমুখি হতে হবে, আর থাকলেও হবে। তবে শাশুড়ি মা যে ঠিক কী করবেন তা উনিই জানেন। রুমি হয়তো শুনেছে কথাগুলো। শুনেছে হয়তো আমার চলে যাওয়ার কথাটা। রুমি আমার দিকে প্রশ্ন ছিল। প্রশ্নগুলো ওর চোখে ছলছলে উঠল। খুব জোরে, অনেকটা তীরের মতো আমার বুকে বিঁধল। ভাবি, তুমি তো বললে আমাকে ছেড়ে যাবে না। তাহলে কেন চলে যাবে? আমরা তোমার আপন হয়ে উঠতে পারিনি এখনো, সেজন্যই চলে যাচ্ছ? নাকি আমি কখনো তোমার বোন হতে পারিনি বলে ফেলে রেখে যাচ্ছ? ও, অবশ্য আমি তো আর তোমার আপন বোন না। হলে হয়তো এভাবে ছেড়ে যাওয়ার কথা ভাবতে না। কি বলবো এই মেয়েটাকে? কে বা উত্তর দেব প্রশ্নের? সত্যিই জানি না আমি। এই প্রশ্নগুলোর উত্তর সত্যি আছে তো আমার কাছে। চুপচাপ ওর অভিমান আর আমার অক্ষমতা মিশে যাওয়া দেখা ছাড়া আর কিছুই করার নেই আমার কাছে। রাতে রাহাতকে হাসি মুখে বললাম, তুমি বরং মা যা বললো তাই করো। আর কত কষ্ট পাবে মা আমার জন্য বলো। আর আমারও ভালো লাগছে না। আর অপমান, ঘৃণা নিয়ে সংসার সাজাতে। আমি জানি বিয়ে মানে মানিয়ে নিয়ে চলা, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নিশ্চয় নয়। যে কখন যেভাবে পারছে আমাদের বিয়েটা নিয়ে কথা বলেই যাচ্ছে। আমারও যে খারাপ লাগতে পারে, আর আমিও যে মানুষ, সেই কথাটা কেউ মাথায় রেখেছে? আমি সত্যি স্বামী শ্বশুরবাড়ি পেতাম কিনা জানি না। হয়তো পেতাম না, তাই তোমাদের ঘাড়ে ঝুলে পড়েছি। কিন্তু বিশ্বাস করো রাহাত, আমার বাবা মা কিন্তু দায় থেকে মুক্তি পাবার কথায় একটুও ভাবিনি। কথাগুলো শুনে রাহাত হয়তো কোনো উত্তর খুঁজে পেল না।
তাই মাথা নিচু করে চুপ করে রইল। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। রাহাত হয়তো বুঝতেও পারছে। পারলে ভালো করে ছেলেটার খোঁজ খবর নাও। হুটহাট কিছু করে বসো না। আমি না হয় চলে যাব সকাল হলে। রাহাত কেমন যেন চুপচাপ, একটা কথাও বলল নাও। অবশ্য কী বা বলবে? আমি তো জানি ভেতরামটা আমাকে ভীষণ ভালোবাসে। হয়তো আমার চেয়েও বেশি, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু ভালোবাসার জন্য মাকে কষ্ট দেওয়াটা একদম ঠিক নয়। রাহাত না হয় তাই করুক, যা উচিত। রাতেই প্রস্তুতি নিয়ে রাখলাম চলে যাবার। সাথে তো আর খুব বেশি কিছু আনিনি, মাত্র কয়েকটা জিনিস। রাহাতের সাথে একটা কথাও হয়নি আর। যে যার মতো খেয়ে নিয়েছে, শাশুড়ি মাও খেয়েছে। রাহাত এসে শুয়ে পড়েছে হয়তো, ওর চোখের ঘুমগুলো বহুদূরে হারিয়ে গেছে। আমিও তো জেগে আছি, ও কি তা জানে? এই সময় ভীষণ একাকী লাগছে আমাকে। হেরে গেছি আমি। চাপা কান্না করে করে খাচ্ছি আমাকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে যাচ্ছে। আমার ভাগ্য এতটাই খারাপ, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালবেলা রাহাতের ডাকে ঘুম ভাঙল। এই ওঠো, চলো। চোখ মলতে মলতে বললাম, যাবো তো রাহাত, সব গোছানোই আছে। এত তাড়া কেন তোমার? তোমার কি মনে হয় আমি চাই তুমি চলে যাও? আরে, রুমির বিয়ে শেষ না হওয়া পর্যন্ত মা তোমাকে থাকতে বলেছে। কেন? রুমি নাকি মাকে বলেছে তুমি না থাকলে বিয়ে করবে না। ও, আর বিয়ের তারিখও ঠিক। পরশু বিয়ে। মার বাবা খোঁজ খবর নিয়ে এসেছে। সব কিছু ঠিকঠাক, আর বিয়ের তারিখটাও ঠিক। কবে? পরশু। আচ্ছা রাহাত, তোমার কি মনে হয় না সব কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছে? আমার কাছে একদম ভালো লাগছে না। ধীরে সুস্থে বুঝে শুনে এগোলে এমন কি সমস্যা আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, কিন্তু মা, মা না হয় এখনকার পরিস্থিতি সম্পর্কে খুব কম জানে। কিন্তু তুমি তো জানো এখন মানুষকে বিশ্বাস করা কত কঠিন। আর সেখানে তোমার বোনের জীবনের প্রশ্ন। তোমার কি আর একটু বেশি ভাবা উচিত নয় বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু আমি কি করব? মা বাবা তো তারিখ ঠিক করে এসেছে। আচ্ছা রাহাত, এমনও তো হতে পারে ওদের ফ্যামিলি আমাদের থেকে কিছু লুকানোর জন্য এত তাড়াতাড়ি করছে, যাতে আমরা কিছু টের পাওয়ার আগেই সব হয়ে যায়। আচ্ছা, তুমি যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? 9:55। অবশ্য এখনও 10টা বাজেনি। কি বলো? 10টা বাজে? অথচ মায়ের চিৎকার নাই। আমি কি স্বপ্ন দেখছি? না ম্যাম, আপনি জেগে আছেন। মা ছিল না, বেরিয়েছিল। তাই বলো? এত তাড়াহুড়ো করে রুমের বিয়েটা আমি ঠিক মেনে নিতে পারছি না। আমার কেমন যেন লাগছে, মনটা ঠিক সায় দিচ্ছে না। শাশুড়ি মাকেও বলতে পারবো না, বললে আবার ভাববে আমি রুমির খারাপ চাই। খাওয়া দাওয়া সেরে জায়ের সাথে রুমির বিষয়টা নিয়ে কথা বলবো ভেবে বসা রুমে দুজনে বসে বললাম, আচ্ছা ভাবি, রুমির বিয়েটা নিয়ে এত তাড়াহুড়া করা হচ্ছে, তোমার মন সায় দিচ্ছে? না রে। কিন্তু মা যখন সিদ্ধান্ত নিয়েছে, আর মা তো এটাই চাইছিল। কি চাইছিল ভাবি? মা বলে অনার্স শেষ করে নাকি রুমির যোগ্য পাত্র পাওয়া কঠিন হয়ে যাবে। আর তখনও তো চাইবে না ওর যে কম শিক্ষিত ছেলেকে বিয়ে করতে। তাই এবার তো রুমি ফাইনাল ইয়ারে, সেজন্য মা চাইছিল কয়েক মাসের মধ্যে যেন বিয়েটা হয়। এটা কেমন চিন্তা ভাবি? কে বলবো বল? আর ছেলেটাও নাকি ভালো চাকরি করে, অনার্স কমপ্লিট। ছেলেটার রিলেশন আছে কি না, বা বাড়ির চাপে বিয়ে করছে কি না, তাও তো আমাদের জানাটা প্রয়োজন, তাই না? তুই ঠিকই বলেছিস, কিন্তু মা কি শুনবে? আমি কথা বলবো। দেখ বোন, কোনো ঝামেলা করিস না। হুম, করবো না। দুপুরে রান্না করতে ভাবি রান্নাঘরে ঢুকলো। আমারও সাহায্য করা দরকার, কিন্তু শাশুড়ি মায়ের সাথে কথা বলাটাও দরকার। ভাবিকে বলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। আজ আমার কপালে কি আছে কে জানে। যাই থাক, কথাটা বলতে হবে। আমার সন্দেহ হচ্ছে বিষয়টা নিয়ে। আমি শাশুড়ি মায়ের অনুমতি ছাড়াই ঘরে ঢুকলাম। মা, একটা কথা বলার ছিল। তুমি আবার আমার ঘরে? বাহিরে শান্তি পাও না, আবার ঘরেও জ্বালাতে এসে গেছো। কথায় আছে না, দেখতে না পারলে চলন বাঁকা। আমার হয়েছে সেই দশা। না মা, আমার মনে হয় ছেলেটা সম্পর্কে আরেকটু খোঁজ নিন। আর যেহেতু বাইরে চাকরি করে, তাই সেখানে একবার খোঁজ নেওয়াটা দরকার ছিল না মা? এমন তো হতে পারে ওরা কিছু আড়াল করার চেষ্টা করছে। চুপ, একদম চুপ। কি মনে হয় তোমার আমি মানুষ চিনি না? তুমি সব মানুষ চিনে বসে আছো, তাই না? তুমি সব জানতা, সব জানো। তুমি আর আমরা কিচ্ছু জানি না। না মা, তা নয়। একটু দেখে শুনে নিলে ভালো হয় তাই। মনে করো আমি আমার মেয়েকে জলে ফেলে দিচ্ছি, তোমার তাতে কি? তুমি তো দুদিনের জন্য এসেছো। নিজেকে কি এবারের কর্ত্রী মনে করছো নাকি? মা, আসলে আমার ঘর থেকে চলে যাও। আর এই ব্যাপারটায় আমার স্বামী বা ছেলের মাথাটাও খেও না। যাও এখান থেকে। আর কোনো কথা বলতে পারিনি। কি বলতাম আমি? উনি রুমির মা, আর আমি অস্থায়ী ভাবি। আজ আছি তো কাল নেই। কিসের অধিকারে প্রশ্ন করতাম? আমি আর কিসেই বা সম্পর্কে? ভালোবাসার সম্পর্ক বা হৃদয়ের বন্ধন, এসব দেখানো বা যৌথ করে বোঝানো যায় না। আমার মনের সন্দেহ হয়তো অমূলক। আমার সাথে খারাপ ঘটা দেখতে দেখতে হয়তো খারাপটা মাথায় ঢুকে গেছে। আমার বোন নেই, এখানে সে বোন পেয়েছি ঠিকই, কিন্তু অধিকার পায়নি। তাহলে কি সম্পর্ক ছাড়া সম্পর্কগুলোকে অধিকার থাকে না?
যা কিছু হোক, ভালো হোক, আমার বোনটা ভালো থাক। বাড়িতে আত্মীয় আসা শুরু হয়ে গেছে, আর আমাদের ঝুলন্ত সম্পর্কের প্রশ্নটাও। আমি সত্যি আর পারছি না এতটা প্রশ্নে নিজেকে বিদ্ধ করতে। কেমন যেন চুপচাপ কেটে গেল একটা দিন। আজ রাতটা পেরোলেই রুমি আমাদের হয়ে আমাদের না। বিদায় এত কষ্টের কেন হয়, সত্যি আমি জানি না। একটা মেয়ে বাবা মা, পছন্দ অপছন্দ, ভালো লাগা সব ভুলে নতুন করে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে থাকে। অথচ সে কখনো আর মা পায় না, পায় শাশুড়ি। মেয়ে হতে পারে না, হয় বউ। চোখটা একদম বাধা মানে না, সময়ে অসময়ে বৃষ্টি ঝরায়। বিদায়ের সুর কেন এত কষ্টের? আমি তো কয়েকদিন এ বাড়িতে এসেছি, তাই আমার এত কষ্ট হচ্ছে। ওকে বিদায় দিতে হবে ভেবে তাহলে শাশুড়ি মায়ের না জানি কত কষ্ট হচ্ছে। রাগী মানুষগুলো রাগ দিয়ে যেমন ঢেকে রাখে, তেমনি আড়াল করার চেষ্টা করে কষ্ট বেদনাও। রাহাতের চোখ মুখও কেমন যেন বেদনার গাঢ় রঙে ঢাকা। ও তো খুব ভালোবাসে বোনটাকে। হাজারো প্রশ্ন আর বেদনার কালচে রঙে রাতটা পেরিয়ে গেল। আজই সেই দিন, যেদিন আরেকটা মেয়ের নতুন সংসার সাজাতে নিজের অস্তিত্ব, কাছের মানুষগুলোকে ছেড়ে অন্যের কাছে আনার আপ্রাণ চেষ্টা করে যাবে। রুমির চোখ মুখও শুকিয়ে গেছে, সারা রাত ঘুমায়নি হয়তো। বাবা মা, রাহাত, যা, ভাসুর, দেবর সবার মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। আজকের দিনটায় সবাই ব্যস্ত, একটু সময় নেই খারাপ লাগা কিংবা কষ্ট নিয়ে হিসেব করার। সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু খাবার টেবিলে বসার না আছে কারো ইচ্ছা, আর না আছে সময়। আত্মীয়স্বজন ঠিকঠাক খেলেই হলো। বিকেলের দিকে বরযাত্রী এলো। চারপাশে কত আলো আর আলো। এত আলোর মাঝেও আমাদের পরিবারে নেমে এসেছে অন্ধকারের শূন্যতা। দেখতে দেখতে বিয়েটাও শেষ। এবার হলো সেই কঠিন মুহূর্ত, তারপর বিদায়। সত্যি কি কাছের মানুষকে বিদায় দেওয়া যায়? রুমি আমাকে জড়িয়ে ভীষণ কাঁদছিল, কিন্তু কি সান্ত্বনা দেব আমি? আমি যেন বাকশক্তিটাই হারিয়ে ফেলেছি। মা অবশ্য কাঁদল না, বলল ভালোভাবে থেকো, নিজের খেয়াল রেখো। বাবার হাত একটাও কথা বলতে পারেনি। রুমি চলে গেল নতুন সংসারে, নতুন স্বপ্নকে সাজাতে। মায়ের ধৈর্য আছে বলতে হয়, নইলে কি আর এভাবে কেউ নিজেকে শক্ত করে রাখতে পারে? সকাল থেকে কারো গলাতে কিছু নামেনি। ভাবি খাবার নিয়ে গেল বাবার ভাইয়ের জন্য। আমি মার ঘরে খাবার নিয়ে গেলাম। বাহির থেকে দেখলাম মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ছোট বাচ্চাদের মতো। নিজেকে শক্ত রেখে মেয়ের বিয়েটা দিয়েছে, কিন্তু যতই হোক মা তো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সান্ত্বনা দিতে আমি অপরাগ। মায়ের পাশে গিয়ে বললাম, মা চিন্তা করেন না, রুমি নিশ্চয়ই ভালো থাকবে মা। শাশুড়ি মা কিছুই বলল না, আজ আমাকে বকলো না, আমার কথা আর বিরোধিতাও করলো না, শুধু বলল তাই যেন হয়। এই প্রথম আমার কথায় একমত হলেন শাশুড়ি মা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাত, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যথার গল্প। আমি যেন সেখানে ডানা ভাঙা কোনো এক ব্যথাতুর প্রাণী। সময় যেমন মানুষকে পাল্টে দেয়, একসময় সেই মানুষগুলো ছাড়া নিজেকে একাকী, নিঃস্ব মনে হয়। অথচ সময়ের ব্যবধানে তাদের ছাড়াই কেটে যায় সময়ের নিঃসঙ্গতা। কি আশ্চর্য জীবন, কি আশ্চর্য অনুভূতি! রাহাতের মুখে যখন এই পরিবারের মানুষগুলোর গল্প শুনতাম, তখন শুধুই মনে হতো এই মানুষগুলো ছাড়া আমি একা। কারণে অকারণে এইসব মানুষগুলোকে কাছে পেতে চাইতাম। মনে হতো এই মানুষগুলো ছাড়া আমি অসম্পূর্ণ। কত স্বপ্ন আর কল্পনার জগৎ বানিয়েছিলাম এই মানুষগুলোকে নিয়ে। অথচ বাস্তবতা কত কঠিন। সকাল হলে আমাকে যেতে হবে, সে রাহাতও জানে, আর আমিও। রাহাতের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, কিংবা এই পরিবারের কারোর ওপর। আজকে রাতটা যেন একটু বেশি আধারে মুখ লুকিয়েছে। হয়তো এ আমার মনের ভুল। আমার মনের সমস্ত কালো দিয়ে রাতটা দেখছি, তাই হয়তো চারপাশে সব কিছুই কালো আর কালোয় ঢাকা। এতটুকু আলোর দেখা নেই। আলো আর অন্ধকারের লড়াই যখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। সকালবেলা ঘুমটা এমনিতেই ভেঙে গেল। আজ কারো ডাকতে হলো না, চিৎকার চেঁচামেচি করতে হলো না। বাহিরে মায়ের কর্কশ গলার আওয়াজও পাওয়া যাচ্ছে না। তাহলে কি কেউ বাড়িতে নেই নাকি? আজ কারো ঘুম ভাঙেনি। আমি চোখ মলতে মলতে উঠলাম। বাহিরে বেরিয়ে দেখলাম সবাই বসার ঘরে, কিন্তু না চিৎকার আছে না গল্পের আসর। আমি আরও আশ্চর্য হলাম শাশুড়িমাকে দেখে, যার মুখে কথার খই ফুটত, আর সবাই ভয়ে ভয়ে তার কথা শুনত। তিনি কিনা আজ চুপচাপ। তা যাই হোক, হয়তো মেয়েটার কথা ভীষণ মনে পড়ছে। আমার শাশুড়িমা সকাল সকাল মুড়ি মাখা খেতে ভীষণ ভালোবাসে। ভাবির মুখে শুনেছি কয়েকবার। রান্নাঘরে ভাবিকে বললাম, মায়ের তো মন খারাপ, মুড়ি মাখলে কেমন হয় ভাবি? তুমি তো বলেছিলে মা খুব ভালোবাসে। হ্যাঁ রে, তুই একটু হাতে হাতে করে দে না। আমি মুড়ি মাখা নিয়ে বসার ঘরে গেলাম। শাশুড়িমা তখনও চুপচাপ, মুখে একটাও কথা নেই। বাবার কথায় আমিও গল্পে যোগ দিলাম। গল্প শেষে মা রাহাতকে উদ্দেশ্য করে বললেন, রুমির বিয়ে তো শেষ, এবার কি ওই মেয়েটা এ বাড়িতে থাকবে? এ বাড়িতে থাকার এসব নতুন ধান্দা নাকি? নাকি আমার কথা আর আজকাল কারো কাছে মূল্য নেই? বাবা রেগে বললেন, চাইলে কি কাউকে যেতে বলা যায় নাকি? ওকে তোমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে এখানে, ভুলে গেছো তুমি? এই প্রথম বাবাকে রাখতে দেখলাম। আসছি থেকেই তো চুপচাপ থাকতে দেখেছি। আপনারা নিজেদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করবেন না আমার জন্য। আমি এমনিতেও আজকেই চলে যেতাম।
কেন জানেন না মা? কারণ আমিও মানুষ, আর একটা মানুষ কখনোই ঘৃণা, অপমান কিংবা তিক্ত কথার জালে নিজেকে জড়াতে চায় না। ভালোবাসা না হোক, সম্মানটা তো সবারই প্রাপ্য। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো যে দুঃস্বপ্নে পরিণত হবে একবারও ভাবিনি। আমি জানি আমি চলে যাওয়ার পরপরই হয়তো আপনারা রাহাতের আবার বিয়ে দিবেন। তাতেও আমার কোনো আপত্তি নেই। কারণ আমি শুধু রাহাতকে চাইনি, রাহাতের পরিবারও চেয়েছি। রাহাতের আবার যে বউ আসবে, তাকে প্লিজ আমার মতো তিক্ততা উপহার দেবেন না। পারলে একটু ভালোবাসা আর সম্মান দিন। একটা মেয়ে সব কিছু ছেড়ে জন্মের পর থেকে বেড়ে ওঠা আপন মানুষগুলোকে ছেড়ে নতুন পরিস্থিতির মোকাবেলা করতে আসে, কিন্তু তাকে একা ভেবে অন্যায় অত্যাচার করা শাশুড়ির জন্যই বউরা একসময় আলাদা হয়ে যায়, কিংবা সুযোগ মতো শাশুড়িকেও হাতের পুতুল বানায়। কথাগুলো বলে দ্রুত ঘরে চলে গেলাম। এভাবে আমি কখনো কাউকে বলিনি, কিন্তু এ বাড়িতে আসার পর থেকে আমি খুব খারাপ ব্যবহার করতে শিখে গেছি। আর কি বা করতাম আমি? স্বপ্ন ভাঙার কষ্ট শুধু সে জানে যার ভাঙে, অন্য কারো বোঝার ক্ষমতা নেই। চলে যাবার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। শুধু ডায়েরিটা কোথায় খুঁজে পাচ্ছি না। কিন্তু বিছানায় তো রেখেছিলাম, কই চলে যাবে? ডায়েরি তো আর হাত পা নেই। খুঁজতে খুঁজতে রাহাতের টেবিলে পেলাম খোলা অবস্থায়, হয়তো ওই পড়েছে। একটা লেখায় চোখ আটকে গেল আমার। এই লেখা আমার খুব চেনা। এটা রাহাতের হাতে লেখা। ভালোবাসার সংজ্ঞা আমি জানি না, সংজ্ঞা হয় কিনা তাও জানি না, কিন্তু তোমাকে ছাড়া বুকের ভিতর ভীষণ শূন্যতা অনুভব হয়। তোমাকে ছাড়া চারপাশটা ভীষণ শূন্য শূন্য লাগে। চারপাশে হাজারো মানুষের ভিড়ে নিঃসঙ্গতা ছুঁয়ে যায়। তোমাকে আমি ভীষণ রকম ভালোবাসি। বলবো না, কারণ যে ভালোবাসা আটকে রাখার ক্ষমতা থাকে না, তাতে অধিকার ফলাতে নেই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তাও বলবো না। কারণ কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা মানতে পারিনি এখনো। খুব কাছের মানুষকে ছাড়াও বাঁচা যায়, কিন্তু জীবন্ত মানুষ হয়ে নয়, জীবন্ত লাশ হয়ে। ভুল বুঝো না, ভালো থেকো। আর পারলেও অন্য কারো রঙে নিজেকে রাঙিয়ে নো। আমি তো তোমাকে শুধু ওই বেদনার রং দিয়েছি, পারলে না হয় মুছে ফেলো। সত্যি কি ভালোবাসার রং মোছা যায়? যতই হোক তা বেদনার গাঢ় রঙে ঢাকা। আরেকবার নিজেকে রাঙিয়ে নিলে আর কি সত্যি রাঙানো যায়? জানি না আমি, কিন্তু চলে যেতে হবে রংহীন তা আমি জানি। সবার ভাগ্যে রং থাকে না, আর রঙে রাঙানো মানুষও থাকে না। অনেক চাওয়া কখনোই পাওয়া হয় না, সারা জীবন চাওয়াই রয়ে যায়। ঘর থেকে বেরিয়ে পড়লাম। চোখ ঝাপসা হয়ে আসছে বারবার। অনেক চেষ্টা করছি নিজেকে বোঝাতে যে এদের আমি আপনই ছিলাম না। আর আমি কাঁদবো না, কাঁদবো না আমি। নিজেকে নিজেই বারবার বললাম আমি দুর্বল নই যে এটুকু আঘাত সহ্য করতে পারবো না। যা কখনো আমার ছিল না, তা ভেবে কেন কষ্ট পাচ্ছি আমি? কিন্তু মন তো আর কারো হুকুমের গোলাম নয় যে মালিকের কথা মতো ঠিকঠাক কাজ করবে। শাশুড়ি মাকে বললাম আমি চলে যাচ্ছি মা, ভালো থাকবেন। আর পারলে এই কয়েকটা দিন দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন। আর আমার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা করবেন। এটা আবদার শুধু, রাখবেন মা? কি? বলো। আমি রাহাতের সাথে এ বাড়িতে এসেছিলাম, আর রাহাতের সাথে এই বাড়ি থেকে যেতে চাই। প্লিজ মা। ঠিক আছে। বাবা, ভাই, ভাবি সবার চোখ ছলছল করছিল, কিন্তু আমি অপারগ ওদের সবার মুখে হাসি ফোটাতে। আসি বলে বেরিয়ে পড়লাম। আর কিছু বলার বা শোনার ক্ষমতা নেই আমার। আমি হেরে গেছি। রাহাত বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছে। আমি চুপচাপ বাইকে গিয়ে বসলাম। অবশ্য আমার এই কষ্টে রাহাতের তো কোনো হাত নেই। ও তো আমাকে বলেছিল যে আমি পারবো না। সত্যি বলেছিল ও, আর মিথ্যা ছিলাম আমি। আমি ভেবেছিলাম ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায়। কিন্তু আমি কল্পনা আর স্বপ্নের ঘরে ছিলাম। বাস্তবতা খুব কঠিন, যন্ত্রণার। মাত্র কয়েকটা দিনের কেমন সবকিছু ওলটপালট হয়ে গেছে। আজও বাইকে আমি আর রাহাত পাশাপাশি, আর সেদিনও ছিলাম। কিন্তু সেদিন আমাদের সাথে ছিল এক বুক স্বপ্ন, নতুন স্বপ্ন জয়ের প্রবল ইচ্ছা। কিন্তু আজ মন জুড়ে শুধুই বিষাদ, কষ্ট আর স্বপ্ন ভাঙার যন্ত্রণা। আমি হেরে গেছি, হেরে গেছি আমি। রাহাত, তোমার নতুন বিয়ে হলে আমাকে জানাবে না? জানিও, যেতে না পারি তবুও গিফট পাঠাবো। আমার আর বিয়ে হবে না, তুমি বরং নিজেকে সাজিয়ে গুছিয়ে নিও। নেব তো। তোমার যতটুকু রং আমার কাছে আছে, ততটুকু দিয়ে ঠিক সাজিয়ে নেব। থেকে গেলে হয় না? না রাহাত, তার হয় না। সব চাওয়া পূর্ণ হয় না, অপূর্ণ রয়ে যায়। ভালো থেকো। তুমি ভালো থাকবে? কেন থাকবো না রাহাত, খুব ভালো থাকবো। পারলে আমায় ভুলে যেও। তুমি পারবে? হয়তো কখনোই না। মন কি আর আমার হুকুম মানে? রুমি কিন্তু বাড়িতে আসলে খুব কষ্ট পাবে তোমার জন্য। তুমি পাবে না? প্রশ্নটার কোনো উত্তর হয়তো রাহাত খুঁজে পেল না, তাই দীর্ঘশ্বাস দিয়ে তা ঢেকে দিল। নয়তো এই প্রশ্নের কোনো উত্তরই হয় না। আর কে বা আবার দুজন দুজনাকে মনে রেখে, কিন্তু তবুও মনে রয়ে যায়। আমার চিরচেনা সেই বাড়িটার সামনে দুজনে, কিন্তু দুজনের মাঝে যোজন যোজন দূরত্ব। দুজনের মাঝখানে অভেদ্য দেয়াল। রাহাত ভেতরে এলো না। কয়েক পলক চেয়ে চলে গেল নিজের ঠিকানায়। সব কিছু ঠিক আগের মতোই আছে, শুধুই আমি পাল্টে গেছি। বাবা মা ঘরে ঢুকে প্রশ্ন করতে শুরু করলো, নিজেকে একবারও দেখেছ?
চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ওখানে নিশ্চয়ই অশান্তি হয়েছে। নিষেধ করেছিলাম, তুমি তো শুনলেই না। আর রাহাতি বা ভেতরে আসলো না কেন? কি হয়েছে বলো? এখন আমাকে একা থাকতে দাও প্লিজ, পরে সব বলবো। বাবা মার প্রশ্ন করেনি। যত সময় পেরিয়ে যাচ্ছে ততই ব্যথার পাহাড় যেন আমার মাথার উপর চেপে বসতে চাইছে। আমি তো ভালোবেসেছিলাম রাহাতকে আর ওর সাথে জড়িয়ে থাকা সবাইকে। কিন্তু হয়তো রাহাতেরও এমন হচ্ছে, বুকের ভেতরটা দমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে চাচ্ছে, কিন্তু কিছু করার উপায় নেই কারো। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। রাহাত হয়তো এর মধ্যে অনেকবার ফোন করেছে আমাকে, কিন্তু ফোন বন্ধ ছিল বলেই কথা হয়নি। যত সময় যাচ্ছে ততই নিজের কষ্টগুলো নিজেকেই উপহাস করছে। হয়তো আমাদের সম্পর্কটার এখানেই ইতি। সারা জীবন বুকের ভেতরের ক্ষতটা যত্নেই থাকবে। ভালোবাসার রঙে রাঙানো মানুষগুলো বুকের ভেতরে ঠিক ততটাই যত্নে থাকবে। সত্যি হয়তো আর পাবো না বুকের ভেতরে সেই মানুষটাকে। সত্যি হয়তো সংসার, স্বামী আর শ্বশুর বাড়ি সবার কপালে থাকে না, আমার কপালেও নেই। মাত্র কয়েকটা দিনের ব্যবধানেই আমি ওদের ভুলতে পারছি না। ভুলতে পারছি না ওদের মুখগুলো। মনে হয় যেন ওরা আমার খুব কাছে। আর রাহাত, ও তো একটা ভেতর ডিম, আমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। কি জানি, এই কয়েকটা দিনে রাহাত হয়তো মায়ের জেদের কাছে হেরে গিয়ে নতুন বউ ঘরে তুলেছে। হয়তো বউটা দেখতে বেশ সুন্দরী, আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি। মায়ের পছন্দ বলে কথা। আমার মতো নকল সোনা নিয়ে আসবে না নিশ্চয়। আসল সোনায় ঘরে তুলেছে। হয়তো রাহাত এখনও নতুন বউকে মেনে নেয়নি, কিন্তু একবার চোখ মেলে দেখেওনি। হয়তো বলেও দিয়েছে আমাকে ভালোবাসে। আমাকে ছাড়া অন্য কাউকে মনের সিংহাসনে রানী করতে পারবে না। কি জানি, হয়তো আমি সবে ভুল ভাবছি। নতুন মেয়েটাকেই মনের সিংহাসনে রানী করেছে, আর আমাকে দাসী ভেবে সরে ফেলেছে। না, আমি আর ভাবতে পারছি না। ভাবনাতে স্বপ্নে কেন সবসময় খারাপটাই ভেসে আসে। আমার কেন যেন মনে হয় রাহাত ফিরবে, জানালার এসে ডাকবে, কিন্তু আমার আসতে দেরি দেখে অভিমানে ফিরে যাবে। কিন্তু আমি রাহাতকে অভিমান করে আর জিততে দেব না, বরং ওকে চমকে দিয়ে আমি জিতে যাব। কে জানে রুমি বাড়ি ফিরে কি অশান্তিটা না করেছে। হয়তো কেঁদেছে, কিংবা রাহাতকে ভীষণ বকেছে। কারণ মাকে কিছু বলার মতো সাহস রুমিও নেই। ধীরে ধীরে কেমন যেন বুকের ভেতরটার ব্যথাটা বাড়ছে। প্রথম প্রথম কষ্ট কম হতো। মনকে বুঝিয়ে শাসি কিংবা সম্পর্কের নানা ব্যাখ্যা শুনিয়ে চুপ করে রাখতাম। কিন্তু মন এখন আর আমার কথা শোনে না, বরং আমার কথাগুলোর বিরুদ্ধে মাথা চাড়ে দিয়ে ওঠে। কোনো কারণ ছাড়াই আজকাল কান্না পায়। মনের ভিতর বিষাদের হাওয়া সবসময় কি যেন হারানোর গল্প বলে যায়। মানুষ নিজের সাথে একাকী কথা বলতে পারে বলেই হয়তো বুকের ওপর ব্যথা, কষ্ট আর যন্ত্রণার পাহাড় নিয়ে বেঁচে থাকে। একাকী নিজের সাথে কথা বলা মানুষগুলোকে দেখলে আমার হাসি পেত, অকারণে। অথচ আজ আমি নিজের সাথে কথা বলি একাকী। আয়না নিজেকে প্রশ্নে প্রশ্নে ক্ষত বিক্ষত করে ফেলি। আবার কখনো কখনো রাহাতকে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করি আপন মনে। কখনো কখনো অভিমান আর কান্নার রং এক রাহাতকে রাঙিয়ে দেয়। রাহাত হয়তো আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। ছেলেরা কষ্টের কথা কাউকে বলতে পারে না, বুকের মধ্যে খুব যত্নে তুলে রাখে। সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারে না রাহাত। আমি যে ওর চোখের ভাষা ভীষণ রকম বুঝি। ওর অভিমান, ওর কষ্ট কিংবা না বলা হাহাকার খুব সহজেই ধরতে পারি। আমার জানালা দিয়ে দেখতে পাওয়া আকাশটা কালো মেঘে ঢাকা। দেখতে দেখতে বৃষ্টিও নামলো। বৃষ্টির গায়ে রাহাতকে চিঠি লিখতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু এই নিছক পাগলামি ছাড়া কিছুই নয়। বৃষ্টিতে ভিজলে নাকি চোখের পানি লুকানো যায়, কোথায় যেন শুনেছিলাম। আজ মনের সুখে অনেক অনেক ভিজবো খোলা আকাশের দিকে পা বাড়ালাম। বাবা মা নিষেধ করেছে, কিন্তু আমি বরাবরই তাদের অবাধ্য সন্তান। আজ বাধ্য হবে এটা ভাবাও ঠিক নয় নিশ্চয়ই। বৃষ্টিতে ভেজার কথা শুনলে রাহাত ভীষণ কথা শোনাতো। বলতো জ্বর আসবে, মাথায় ব্যথা করবে, আর সবচেয়ে বড় কথা, শুয়ে থাকতে হবে সব সময়। তখন কিন্তু আমায় কিছু বলতে আসবে না। আর হ্যাঁ, জ্বর আসলে ইঞ্জেকশনও দিতে হবে মনে রেখো। ইঞ্জেকশন আমার ছোটবেলা থেকেই ভয়। কিন্তু আজ রাহাত নেই, আর রাহাতের শাসনও নেই। আজ বৃষ্টিতে ভেজায় কোনো বাধা নেই। বৃষ্টির গায়ে রাহাতের নামে চিঠি লিখতে খুব ইচ্ছে করছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসা যদি সত্যি হয় তবে তুমি আমার, আর ভালোবাসা যদি মিথ্যে হয় তবে তুমি আমার। আর কারণ সব কিছু মিথ্যে হলে মনটা মিথ্যে নয়, সেখানে শুধুই তোমার নাম লেখা। আই লাভ ইউ রাহাত, আই মিস ইউ। আমি পারলে রাহাতের কাছে থেকে যেতে পারতাম। তার জন্য হয়তো আমাদের আলাদা থাকতে হতো। আর আমি নিশ্চিত বাবা অনুমতি দিত। কিন্তু আমার কি অধিকার আছে এক মায়ের থেকে তার সন্তানকে ছিনিয়ে নেওয়ার? আমার সাথে রাহাতের পরিচয় মাত্র কয়েকদিনের, অথচ এই পৃথিবীতে আসার আগে থেকেই রাহাতকে মা খুব যত্নে আগলে রেখেছে। সমস্ত বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে। আমার কি উচিত এই দুদিনের সম্পর্কের জন্য জন্মের পূর্বে সম্পর্কটা ভেঙে চুরমার করা? নিশ্চয় না। দেখতে দেখতে বৃষ্টি থেমে গেছে। কতক্ষণ ভিজেছি কে জানে। আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসেব রাখার মতো আজ আর কেউ নেই। জীবনের প্রতিটা গল্পের প্রথম বা শেষ অক্ষরে আজ আর কেউ নেই। বিকেল থেকে গায়ে একটু গরম গরম লাগছে।
জ্বর জ্বর অনুভব হচ্ছে কেমন যেন। রাত বাড়ার সাথে সাথে জ্বরের মাত্রাও বাড়তে লাগলো। মা নানাভাবে চেষ্টা করছে জ্বর কমানোর, কিন্তু না, কমার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। আমি ডাক্তার দেখাবো না বলে ছোট বাচ্চার মতো বায়না শুরু করেছি। ডাক্তার যদি ইঞ্জেকশন দেয় তাহলে আমি হয়তো মরেই যাব। বাবা কি করবে বুঝতে পারলো না, কিন্তু আমার জেদ সত্ত্বেও ডাক্তার আনার সাহস হলো না। মা বলল, রাতটা কাটুক, সকালে না হয় ডাক্তার ডাকা হবে। বাবা ফোনটাও অন করে দিয়ে গেল। রাতে কোনো সমস্যা হলে আমি যেন ফোন দিয়ে এই কথাটা বারবার বলে গেল। ও বাড়ি থেকে আসার পর ফোনটা হাতেই নিইনি। ইচ্ছে করে নেইনি তা না, খুব ইচ্ছে করেছে ওদের ফোন দিতে, রাহাতকে ফোন দিতে। কিন্তু না, ফোনের দিকে চেয়ে থেকে আবার সামলে নিয়েছি নিজেকে। এই কয়েকদিনে ফোনে অনেক মেসেজ জমা হয়ে গেছে, তার প্রায় সবটাই রাহাতের। এই কয়েকদিন কেমন করে কেটেছে ওর কে জানে। ভেতরামটা প্রচণ্ড ভালোবাসে আমাকে। মেসেজ দেখলাম, কিন্তু রিপ্লে করতে মন সায় দিল না। কয়েক মুহূর্ত পর ফোন বেজে উঠল। ফোনে রাহাতের ছবি ভেসে উঠল। ফোন বাজতে বাজতে কেটে গেল। আবার ফোন দিল রাহাত। আমি জানি ফোন না ধরলে ও বারবার ফোন দেবে, যতক্ষণ আর রিসিভ হবে। অনেকবার বুঝিয়েছি কিন্তু ওর ওটা ছাড়েনি। অগত্যা ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কতবার ফোন দিয়েছি ধারণা আছে তোমার? মেসেজে রিপ্লে করতে তো পারতে। আমাকে ঠিক কতটা কষ্ট দিতে চেয়েছিলে বলবে কি প্লিজ? হুম। কি হুম? কথা বলতে পারো না? নাকি আমার সাথে কথা বলতে ইচ্ছেই করে না? আমি তো ভাবলাম তোমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছেই তো জেদি। বদমেজাজি আর ঝগড়াটে মেয়ের সাথে। ও, ভালো। ভালো আছো? হুম, খুব ভালো। তুমি? জানোই তো কেমন আছি। কেন মিছে প্রশ্ন করছো? ভালো লাগছে না, ঘুমাবো। রাখছি। কি হয়েছে তোমার? অসুস্থ? না, বললাম তো ঘুমাবো। বাই। বাই। রাহাতকে ইগনোর করায় যতটা কষ্ট ওর হয়েছে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্ট আমার হয়েছে। সে হয়তো কেউ জানে না আর কখনো জানবেও না। ভালোবাসার মানুষটাকে ইগনোর করা যে কতটা কষ্টের, সে শুধু মন জানে, অন্য কেউ জানে না। রাতটা কেটে গেল ভালোভাবে। আমি তো ভেবেছিলাম সকালে লাল সূর্যটা আমার আর দেখা হবে না। আর দেখা হবে না রাহাতের সেই হাসি মাখা মুখ। ওরা হয়তো আমায় দেখতে আসবে ঠিক সেই সময়, যখন আমি বিদায় নিয়ে চলে যাব বহুদূরে। 7 দিন হয়ে গেল আমি চলে এসেছি ও বাড়ি থেকে, অথচ কেউ একবার জানার চেষ্টা করেনি আমি কেমন আছি। ওদের ছেলে আদৌ ভালো আছে কিনা। মানুষ কেন তো নিষ্ঠুর হয় সত্যি আমি জানি না, কিন্তু আমার মন বলছে ওরা আসবে। আর কেউ না আসুক, মা আসবে। কেননা রাহাতকে নতুন বিয়ে করাতে গেলেও আমার মতটা নিতে হবে। বাবা, ভাবি, ভাই আর রাহাত কারো কি একবারও আমাকে দেখতে ইচ্ছে করে না? রাহাতের হয়তো আমাকে খুব দেখতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করে। নয়তো ওরা চায় না আমার মুখটার ওদের দেখতে হোক। আমি জানি না এত কিছু, আর কিভাবেই বা জানবো? মনের ভিতরের খবরটা কেউ জানে না। আমার রাহাতের মনের ভেতরটা একবার দেখতে ইচ্ছে করে। সেখানে আমি কতটা যত্নে আর কতটা জায়গা জুড়ে আছি জানতে বড্ড ইচ্ছে হয়। জ্বর অনেকটা কমে গেছে হয়তো, ইঞ্জেকশনের ভয়ে। যে ঘুমের যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়েছিলাম সবসময়, অথচ সময়ের ব্যবধানে সেই ঘুমটাকে হয়রান হয়ে খুঁজতে হয়। সকাল গড়িয়ে দুপুর নেমেছে, আর দুপুর গড়িয়ে বিকেল। এক সময় সন্ধ্যা আসবে, তারপর রাত, আর তার সাথে কেটে যাবে আরও একটা দিন। এসব ভাবতে ভাবতে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। স্মৃতিমা, দেখ কে এসেছে। কে মা? মনটা যেন ইশারায় বারবার বলছে রাহাত এসেছে। কিন্তু না, ও কেন আসবে এখানে? অবশ্য আসতে পারে আমার থেকে চিরতরে মুক্তি পেতে। ভাবতেই মনের আকাশে কালো মেঘ জমল। মায়ের সাথে শাশুড়িমা ঘরে ঢুকলেন। আমি যেন আকাশ থেকে পড়লাম। বিশ্বাসই করতে পারছি না আমার জেদি শাশুড়িমা এখানে। কি হয়েছে? এই অসময়ে শুয়ে যে? জ্বর বাঁধিয়েছে নাকি? হুম। রাহাতের বিয়ে দিবেন বলে আমার থেকে অনুমতি নিতে এসেছেন, তাই না মা? একবার রাহাতকে সঙ্গে আনতে পারতেন, শেষবারের মতো একটু দেখতাম। তাতে কি? আমার অনুমতির প্রয়োজন নেই মা। আমি কখনোই ওদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো না। মায়ের ইশারায় রাহাত ওর ভেতরে ঢুকলো, সাথে বাবা, ভাবি, ভাইও। রাহাতটা কেমন শুকিয়ে গেছে। কয়েকটা দিনের দাড়ি গোঁফ গজিয়েছে, আর দেখতে কেমন জোকার জোকার লাগছে। ঘুমায়নি মনে হয় ঠিকমতো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বাবাও কেমন যেন একটু শুকিয়ে গেছে। নাকি এ আমার চোখের ভুল? বাবা শুকনো মুখে বললেন, জ্বর বাঁধিয়ে বেশ বিছানায় শুয়ে আছিস। আমরা কত কিছু ভেবে আসলাম। তা জ্বর কি করে এলো মা? বৃষ্টিতে ভিজে। রাহাত কিছু বলল না, শুধু আমার দিকে চোখ পাকালো। তাতে আমার কি? ও এখন আমার স্বামী বটে, কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না। মা সবার সাথে সুর মিলিয়ে বলল, ওকে শোনে আমাদের কোনো কথা? কত বারণ করলাম ভিজো না বৃষ্টিতে, কিন্তু কানেই তুলল না। হুঁ, এবার সালিশি হয়েছে মা, থামো। তোমার মা থামলেও শাশুড়ি মা কিন্তু থামবে না। আমি যে কাজে এসেছি সে কাজ না করে একদম ফিরছি না। জ্বরটা তো ভালো করতে হবে নাকি? এত আদর ভালোবাসা সব ওই একটা জিনিসের জন্যই। মানুষ কেমন নিজের স্বার্থের জন্য নিজেকে পাল্টে ফেলে, ভাবতেই অবাক লাগে। কিন্তু তাই বলে রাহাতও চায় আমার থেকে মুক্তি। কিন্তু আমি তো ওর মধ্যে কোনো যন্ত্রণা, ব্যথা, কষ্ট কিংবা হারানোর ভয় অনুভব করছি না।
তাহলে কি ও নিজেই এটা চায়? ওর চোখে আমি যা পড়তাম সবে কি তবে অভিনয়, ছলনা? শাশুড়ি মা শান্ত গলায় বললেন, আমি তোমাদের বিয়েটা কেন মানতে পারিনি জানো? আমার মনে হয়েছিল তুমি আমার থেকে আমার ছেলেকে, আমার এতদিনের সাজানো পরিবারকে কেড়ে নিতে এসেছো। আমার দেখা চারপাশের সব শাশুড়ির মতো আমাকে অচল পয়সা করে রেখে দেবে, তাই আমি তোমাকে সহ্য করতে পারিনি। আমি জানি মা। শাশুড়িমাকে এতটা শান্ত গলায় এর আগে কথা বলতে শুনিনি। কথা বলতে বলতে ওনার গলাটা ধরে আসছিল। আমি বুঝতে পারছি আমি তোমার কথা না শুনে রুমির সাথে অন্যায় করেছি। আমার তো মনে হয়েছিল তুমি আমার ছেলে আর পরিবারের সাথে রুমিকেও কেড়ে নিচ্ছ। আমি চেয়েছিলাম রুমির বিয়ে হোক, কিন্তু ওর কান্না ঝরা সংসার হোক। আমি এটা চাইনি। বিশ্বাস করো, আমি চাইনি। তুমি যখন বারবার বলেছিলে ভালো করে জানতে, তখন আমি নিজের অধিকার ফলাতে গিয়ে মেয়েটাকেই বলে দিলাম। মা, কি হয়েছে রুমির? তুমি বলেছিলে ছেলেটার খোঁজ নিতে, কিন্তু আমি নিতে দেইনি। আর এটাই আমার কাল হলো। কি হয়েছে সেটা তো বলবেন। ছেলেটার অন্য একটা মেয়ের সাথে। রুমিকে বলেছে এসব মেনে নিয়ে থাকলে থাকবে, নইলে যেন চলে যায়। আমিও বলেছি রুমিকে চলে আসতে, কিন্তু আমার মেয়েটা আসবে না। বলেছে সত্যিকার বিয়ে একটা মানুষের জীবনে একবারই হয়। আমি না হয় এসব কিছুর ভাগ্যের পরিহাস ভেবেই মেনে নিলাম। আগেই বলেছিলাম মা, এটা আপনাদের সময় না। হ্যাঁ মা, সব ভুল আমার। এই ভুলের কোনো ক্ষমা নেই, না তোমার কাছে আর না আমার মেয়ের কাছে। একটা মেয়ের স্বপ্ন ভেঙে গেলে কতটা কষ্ট হয় আমি বুঝতে পেরেছি। আমার মেয়েটার স্বপ্ন ভেঙে গেছে হয়তো, তোমার স্বপ্নগুলো ভাঙার শাস্তি এটা। কিন্তু দেখো, সেই শাস্তিটা আমার মেয়েকে পেতে হলো। ওর তো দোষ ছিল না, তবুও তুমি পারতে আমার ছেলেটাকে নিয়ে আলাদা সংসার বাঁধতে। আমি জানি রাহাত তোমাকে খুব ভালোবাসে। তোমাকে হারানোর ভয়ে ও নিশ্চয়ই আলাদা থাকতে রাজি হতো। কিন্তু তুমি এইটুকু একটা মেয়ে আমাকে কিনা দয়া করে ছেলের সংসার ফিরিয়ে দিলে। নিজের সমস্ত স্বপ্ন ভেঙে চুরে আমার স্বপ্নগুলো গড়ে দিলে। এতটা শক্তি তুমি কই পেয়েছো? আমি সবসময় নিজে যা ভেবেছি তাই করেছি। ভুল হলেও কেউ বলার সাহস দেখায়নি। আমি ভীষণ রকম রাগী, তাই সবাই আমার থেকে দূরে দূরে থাকে। আমি বুঝতে পারি। না মা, এমন কিছু না। কেন মিথ্যে বলছো? মিথ্যে মানায় না তোমার মুখে। আমি আসলে রাহাতের এমন একটা বউ চেয়েছিলাম, যাকে আমি ডানে বললে ডানে যাবে, আর বামে বললে বামে। আমি কোনোদিন তেমন হতে পারবো না মা। আমি জানি, কিন্তু তুমি জানো না তোমার এই সরলতা, সত্যি বলার ক্ষমতা একটা মানুষকে কতটা কাছে টানতে পারে। আমি জানি না এই মুহূর্তে আমার কিছু বলার আছে কিনা, কিন্তু যার কাছে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা পায়, তার মুখে প্রশংসা শুনলে যে কারো মুখের কথা আটকে যাবে। অবিশ্বাসের চোখে তাকানো ছাড়া আর কি বা করার থাকে? তুমি ওই বাড়ি থেকে চলে আসার পর থেকে আমার তোমার খুব মনে পড়েছে। তা হয়তো না, কিন্তু তোমার ভয়হীন তাকানো আর মিষ্টি মিষ্টি ঝগড়া খুব মনে পড়ে। হ্যাঁ মা, ঝগড়া তো শুধু আমি করতে পারি। ওই বাড়িতে কেউ আমার সাথে মন খোলা কথাও বলে না। আচ্ছা মা, আমি কি খুব খারাপ মানুষ? আমিও তো একটু বেশি রাগি, তাই বলে কি ভালোবাসি না? আমি একটা মানুষ বলো। আবেগ, ভালোবাসা, আনন্দ, বেদনা আমারও তো হয় বলো। কষ্ট লুকাতে লুকাতে সময় আমাকে রাগী করে দিয়েছে। তাতে আমার কি দোষ বলো তো? কোনো দোষ নেই মা। আমি জানি তো আপনার রাগের আড়ালে লুকিয়ে আছে অনেক ভালোবাসা। আসলে আপনার ভালোবাসা সবসময় রাগের চাদরে ঢাকা থাকে অবহেলা পাবার ভয়ে। কিন্তু কয়জন পারে এভাবে সত্যি কথাগুলো স্বীকার করতে? বাবা হাসতে হাসতে বলেন, ঠিক বলেছিস। এই না হলে আমার বউ। জানো তো বৌমা, এই কয়টা দিন রাহাত তোমার বাবা আমাকে অতিষ্ঠ করে তুলেছে। আর সত্যি বলতে কি, তোমার সাথে কাটানো সময়গুলো আমারও খুব মনে পড়ছিল। তবে ওরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি চলে আসার পর বুঝেছি সত্যি কেন বউরা শাশুড়ির শত্রু হয়ে দাঁড়ায়। আমি হাঁ করে চেয়ে আছি, কি বলবো ভেবেই পাচ্ছি না। আমি স্বপ্ন দেখছি না তো? রাগী শাশুড়িমা কি নাকি এসব বলছে, আবার আমাকে বৌমা বলছে। মুখে মশা ঢুকবে। এমনিতেই জ্বর বাঁধিয়েছে, আবার কোনো রোগ বাঁধবে কে জানে। রাহাত দাঁত কিলিয়ে বলল, মা, ইঞ্জেকশন দিলে সব জ্বর ভালো হয়ে যাবে। ও জানে ইঞ্জেকশনে আমি কত ভয় পাই, তবুও কিনা ইঞ্জেকশনের কথাটাই বারবার তুলছে। মনে যাচ্ছে ওকে কি যে করি। ভেতরামটার সাহসটা একটু বেশি বেড়েছে। না, আমার জ্বর আমারই থাক। আমার বাবা বললেন, আমি তোমার সাথে একমত। জ্বর কি কারো পর বলো? দেখো, আমি যে কাজে এসেছি সে কাজ না করে কিন্তু ফিরবো না। আর আমি তোমার শাশুড়ি বলে কথা, যা বলেছি তা তো করবই। ও, সব কিছু তাহলে ওই কাজটার জন্যই? একটা ছোট্ট কাজ করবে বলে সবাইকে অভিনয়টা না করছে। হ্যাঁ মা, বলে না কি করতে হবে। আগে বলো, ঝগড়া করবে তো আমার সাথে? যেখানে থাকার প্রশ্নই আসে না, সেখানে ঝগড়ার প্রশ্ন কোথা থেকে আসে মা? শাশুড়ি মা আর কিছু বলার মতো পেল না হয়তো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে আমার সাথে। কি চাই ওরা? মুক্তি না শাস্তি? মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, ভাই ভাবিকে নিয়ে অন্য ঘরে গেল।
কিন্তু রাহাত কেন যেন বসেই আছে। কে থাকতে বলেছে আমার কাছে? আমার চায় না কাউকে। কি সুন্দর জ্বর বাঁধিয়ে বসে আছো, তাতে তোমার কি? বাইরে আমার বউ জ্বর বাঁধিয়ে বসে আছে আর আমার কিছু না? সাহসটা খুব বেড়েছে তাই না? বউ? ঢং? ঢং কি? তুমি তো আমার বউই। যাবে তুমি এখান থেকে? তুমিও মায়ের মতোই হবে তাই না? আমার ছেলের বউকে জ্বালিয়ে মারবে? চুপ করবে তুমি? হুম, বউয়ের কথা তো শুনতেই হবে। আচ্ছা রাহাত, তুমি আমাকে মিস করেছো? না। না মানে? যে বুকের খুব গভীরে প্রতিটা স্পন্দনে সাথে জড়িয়ে থাকে, তাকে কি আবার নতুন করে মিস করতে হয়? হয়েছে, ভালোই শিখেছ। কি শিখেছি? কিছু না। ভাবির দরজায় এসে চোখ টিপে বলল, কি গো, তোমাদের কথা শেষ হলো? কেন শেষ হবে না ভাবি? ওর সাথে আমার কোনো কথাই নেই। শাশুড়িমা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তাড়াতাড়ি প্রস্তুত হও, যেতে হবে তো নাকি? কোথায় যাব মা? শ্বশুরবাড়ি? আর কোথায়? জ্বর আমাদের ওখানে গেলে এমনিই সেরে যাবে। কি বলছেন মা? হুম। আমার এরকম ঝগড়টে বউ চায়, আর সংসার আগলে রাখার মতো মন। আরেকবার তো রাহাত তোমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আগলে রাখতে পারিনি। এবার আমি নিয়ে যাব, দেখো ঠিক আগলে রাখবো। যাবে না আমার সাথে? মায়েরা তো মেয়ের কাছে অনেক ভুল করে, তাই বলে কি মেয়েরা ক্ষমা করে না? আমি না হয় তোমার মা নই শাশুড়ি, কিন্তু তুমি তো আমার মেয়ে। আপনাকে আমি মা করে রাখতে চেয়েছিলাম, কিন্তু ভুলে যাওয়া জানা সেই কয়েকটা দিন। তুমি না আমাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বললে? তাহলে তুমি কেন মনে রেখেছো মা? ভুলে যাও, মুছে ফেলো সেই কয়েকটা দিন স্মৃতি থেকে। ক্ষমা করো তোমার শাশুড়িটাকে। আমি কি বলবো ভেবেই পেলাম না। সত্যি আমি স্বপ্নেও ভাবিনি এভাবে আবার রাহাত আমার জীবনে ফিরতে পারে, কিংবা ফিরে পাবো রাহাত সহ ওর পরিবার। আমার যত্নে লালন করা স্বপ্নগুলো সত্যি হবে ভাবতেই কেমন যেন অবিশ্বাস্য লাগছে। তবে এটাই সত্যি। জ্বর গায়ে নিয়ে প্রস্তুত হতে হলো। মা বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু এবার আমার মধ্যে সংশয় নেই, ভয় নেই, আসে শুধু বিশ্বাস আর ভালোবাসা। শাশুড়িমা হেসে বললেন, কেমন দিলাম বলো তো বৌমা? আমি তো ভেবেছিলাম রাহাতের সাথে আমার আর দেখাই হবে না, আপনাদের কাউকে আর দেখতে পাবো না। সংসারের স্বপ্ন সত্যিকারভাবে মানুষ একবারই দেখে, তাই আমিও দেখেছিলাম। কিন্তু যখন স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, তখন সংসার স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়েছিলাম। সবার কপালে সংসার থাকে না, স্বামী শ্বশুরবাড়ি ও সবার কপালে থাকে না। আমি নিয়তি মনে করে সেটাই মেনে নিয়েছিলাম। এই কথাগুলো বাদ দিলে হয় না? আমি কিন্তু উত্তর পেলাম না। সারপ্রাইজটা কেমন দিলাম? খুব খারাপ না? এই না হলে আমার শাশুড়ি মা। রাহাত অভিমানের সুরে বলল, আমি যে প্রথমে ওকে এনেছিলাম তার কোনো দাম নেই। আমি রাহাত আর শাশুড়ি মা পাশাপাশি বসে আছি, সবার মুখে হাসি রেখা স্পষ্ট। কথায় বলে না, সব ভালো তার, শেষ ভালো যার। রাহাত কানে কানে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ। সবার চাপে আবার আমাকে ভুলে যেও না কিন্তু। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।